এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। অব্র কোনো জবাব দেয় না। অব্র গোসল সেরে ফেলেছে আগেই। অব্র বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দরজা খুলে বাহিরে যাবে। পিছন থেকে অনুভী বলল, কোথায় যাও? জাহান্নামে যাবেন? এইভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে। এবার থেকে কোথাও গেলে বোরকা পরে যাব। আপনার ইচ্ছা, আমি কিছু বলবো না। আমাকে এসব শোনানোর প্রয়োজন নেই, আর আমার এসব দেখারও কোনো ইচ্ছে নেই। সরি তো, আর হবে না এমন। বলেছি না আমাকে সরি বলার প্রয়োজন নেই, কোনো অধিকার দেখছি না সরি বলার। আপনার যা ইচ্ছে করুন, যার সাথে ইচ্ছে ঘুরুন, মজা করুন, সবটা আপনার ইচ্ছা। যদি কারো স্পর্শে আপনার মনে শান্তি বোধ হয় তাহলে জাস্ট এনাফ ফর ইউ। অব্র আর কিছু বলল না, সে রুম থেকে বের হয়ে যায়। অনূহী কয়েকবার ডাকে, কিন্তু অব্র তো সোজা বাড়ি থেকেই চলে যায়। অনূহী বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক ঠান্ডা লাগছে ওর, জ্বর এসে গেছে। ফ্যানটা অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে অনূহী। ঘুমিয়ে যায় সে। অব্র বাহিরে এসে সাকিব ভাইদের কাছে ফোন দেয়। সাকিব বলে, আবির, কি করছিস আজকে ভার্সিটিতে? তোমরা খবর পেয়েছো? রাজকে আমি আদমরা করেছি। মনে হয় না সে আর ভার্সিটিতে আসবে। সাবধানে থাকিস আবির, তুই যাকে মারিস সে আদমরা নয়, মরে যায়। সমস্যা হলে কল করবি। হা হা হা। সমস্যা? বলো যে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কল করবা। আবির কখনো তোমাদের কল করেনি। সিনিয়র আছো, সম্মান করি, আমি ম্যানেজ করে নিব। বরং তোমরাই সাবধানে থেকো, কল করিও। অভ্র ফোন কেটে দেয়। সে অনাথ আশ্রমে আসে। সেদিনের সেই হোটেলটা এখন আর নেই। সেখানে অনাথ আশ্রমের একজন কর্মী হোটেল দিয়েছে, আর সেখানে অল্প দামে ভালো মানের খাবার পাওয়া যায়। সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়। মাস খানিকের ভিতরে অনেকগুলো টাকা জমেছে, যেগুলো দিয়ে এই পথ শিশুদের পড়াশোনা, খাবারের চাহিদা মিটে যায়। আরও একটা রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যানিং করেছে অভ্র, সেটাও হয়ে যাবে। তাহলে তখন আর ওদের খাবার, পড়াশোনার, থাকার ঝামেলা থাকবে না। অভ্র এখানে এসে পথ শিশুদের নিয়ে আড্ডা দিতে থাকে। বিকালে নিহাল আসে অভ্রদের বাড়ি। বাইকের চাবিটা দেওয়ার জন্য কলিং বেল বাজায়। তানিয়া ভাবি দরজা খুলে দেয়। নিহালকে দেখে তানিয়া ভাবি বলে, আরে ছোট দেবর যে, তা হঠাৎ কি মনে করে? হ্যাঁ, এদিকে কি রাস্তা ভুলে? আর বলিও না ভাবি, পড়াশোনার চাপ তো, তাই সেভাবে আর আসা হয় না। তা আমাদের স্যার কোথায়? স্যার বেরিয়েছে দুপুরেই। তবে তোমার পড়াশোনার চাপ নাকি মিথিলার চাপ? গার্লফ্রেন্ড পেয়ে তো আমাদের বাড়ির দিকে আসা যায় না, তখন পড়ার চাপ থাকে, তাই না? না না ভাবি, এসব কি যে বলেন। আমি তো আসতে। তানিয়া, কে এলো? নেহাল এসেছে মা। তা বাহিরে কেন? ভিতরে টেনে আনো কান ধরে, যেন কানটা একদম লম্বা হয়ে যায়। আহা, আসেন স্যার এবার। না না, আমি যাচ্ছি। উফ আন্টি, আপনি যে কি করেন, কান ধরলে ব্যথা লাগে। নিহাল কথাগুলো বলতে বলতে ভিতরে প্রবেশ করলো। রেহেনা বেগমকে সালাম দিয়ে বসলো তার সামনে। রেহেনা বেগম তানিয়াকে বলে, বৌমা, নেহালের জন্য খাবার আনো তো, আর অনুর কি অবস্থা দেখে আসো। তানিয়া ভাবি রান্নাঘর থেকে নুডলস এনে দেয় নিহালকে। তারপর অভ্রের ঘরের দিকে চলে যায় উনি। নিহাল কণা বেগমের দিকে তাকাতেই উনি বলে, তা হঠাৎ আসলি? তোর তো এদিকে খোঁজই থাকে না, ভুলে যাস একদম। না আন্টিমা, আসলে পড়াশোনা নিয়ে একটু বিজি থাকি, আর বাবার বিজনেস সামলাতে হয় একটু, তাই সময় হয়ে ওঠে না। তা অভ্রের জন্যই তো আসলি, কিন্তু ও তো বাড়িতে নেই। না মানে আসলে ওর বাইকের চাবিটা দিতে আসলাম। এই নিন, ভার্সিটিতে বাইক রেখে এসেছিল, একটু ঝামেলা হয়েছিল তো তাই। অভ্র আজকে রেগে বাড়িতে। মা, অনুর তো অনেক জ্বর এসছে। কি বলো? ওকে বাহিরে নিয়ে আসো, জলদি মাথায় পানি দিতে হবে, খাবার দিয়ে মেডিসিন দিতে হবে। কণা বেগমের কথা মতো তানিয়া অনুহের কাছে যায়। আবার নিহাল ভাবতে থাকে, এই অনুটা কে? ভাবতে ভাবতে নুডলস গালে পুড়েছে। এমন সময় তানিয়া ভাবে একটা মেয়েকে ধরে নিচে নামছে। মেয়েটার মুখটা চুলের কারণে আর ভাবের অন্যার কারণে টের পাচ্ছে না অভ্র। কিন্তু যখন সামনে আসে তখনই নিহাল শকড হয়ে তাকিয়ে থাকে অনুহির দিকে। অনুহি ম্যাম এখানে? উঠে দাঁড়িয়েও যায় নিহাল। অনুহিকে দেখেই নিহাল বলে, ম্যাম এখানে? নেহাল, তুমি কেমন আছো? আপনি মানে এখানে কিভাবে?
অনু, তোমার নাকি জ্বর এসেছে? অল্প আসছে, চিন্তা নেই। তানিয়া, জ্বরের মেডিসিন দাও তো। আচ্ছা মা। কি ব্যাপার নেহাল, খাচ্ছ না কেন? খাও। অবাক হয়ে কি দেখো? হ্যাঁ মানে না, খাচ্ছি। অনূহি মেডিসিন খায়, কিছুটা সুস্থও হয়। সবাই মিলে গল্প করে। রেহেনা বেগম নেহালকে ছাড়েই না। অভ্র না ফেরা অবধি নেহালের এখান থেকে যাওয়া নিষেধ করে দেয়। একবারে রাতে ডিনার করেই যাবে বলে দেয়। নেহাল আর কি করবে, অভ্রদের বাড়িতে থেকে যায়। অনূহি সোফাতে বসে আছে। রেহেনা বেগম আর তানিয়া রান্নাঘরে প্রবেশ করে। নেহাল ভয় আর সংশয় নিয়ে প্রশ্ন করল, ম্যাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? হা করো। আপনি এখানে কেন? মানে আপনি কি ভাবির কিছু হন? কোনো কাজিন হবেন? না। ও, তাহলে মানে আপনি এখানে? কেন? আমি থাকাতে তোমার সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। হুম। আর ম্যাম, ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার উপর দিয়ে গেল। অভ্র এত কিছু বললো, এত রেগে এসে এরকম বড় কাজ করলো, আপনি চুপচাপ শুনলেন? হ্যাঁ, শুনেছি তো। কি ব্যাপার, তোমরা কি গল্প করো? না মানে আন্টি, আমি আসলে তুমি কি? মানে ম্যাম, এখানে কেন? অনু এখানে থাকবে না তো কোথায় থাকবে? কিন্তু এখানে মানে আসলে ধুর, তোমরা কেউ বুঝো না কেন? বেচারা, এটা আমার ছোট বৌমা, মানে অভ্রের বউ, বুঝেছিস গাধা? এ কি মানে, কবে কখন থেকে কিভাবে আমি জানলাম না কেন? অভ্র তো কিছুই বলেনি। তোমাদের বলিনি অভ্র? না, অভ্র এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। ফোন করো, দেখো কোথায়। নেহাল অভ্রকে ফোন করে। অভ্র কল কেটে নেহালকে টেক্সট করে। বাইক রেখে যা, আমি 1 ঘন্টা পর আসবো। আচ্ছা। নেহাল কিছু বলে না আর। ওরা একসাথে বসে লুডো খেলতে থাকে। অনূহি যে এতটা ভালো বিহেভ করবে নেহালের সাথে নেহাল বুঝতেই পারেনি। রাগী করা ম্যাম, কিন্তু এখানে এত সুন্দর বিহেভ। বাট অভ্র কেন বলল না? রাত 9টা বাজে। অভ্র বাড়িতে আসে। কলিং বেলের শব্দ শুনতে পায়। অনূহি যেয়ে দরজা খুলে দিল। প্রতিদিন অনূহি দরজা খুলে দেয় আর অভ্র ফুল বাড়িয়ে কিছু না কিছু ভাবে অনূহিকে প্রপোজ করতো, কিন্তু আজকে অনূহিকে সরিয়ে ভিতরে যেতে থাকে অভ্র। অনূহি বলে, কি ব্যাপার, আজকে ফুল কোথায়? রোজ ফুলগুলো ডাস্টবিনে পড়ে থাকে, ফুলের স্থান ডাস্টবিনে নয়। আজকে কিছু বললে না যে? এমনি, এক জিনিস রোজ ভালো লাগে নাকি? এখন ওসব বিরক্ত লাগে। সরুন, ভিতরে যাব। অনূহিকে আর কিছু না বলে অভ্র ভিতরে আসে। অনূহি অবাক হয়, যে ছেলে তার সাথে কথা বলার জন্য ফুল চকলেট নিয়ে আসতো, পিছনে লেগে থাকতো, সেই ছেলে আজকে কোনো কথাই বলল না। অভ্র ভিতরে এসে নেহালকে দেখেই অবাক হয়। দ্রুত নেহালের কাছে গিয়ে বলে, কি রে, তুই এখানে কখন আসলি? বিকেলে আসলাম। যাসনি? গেলে কি এখানে দেখতি? আর তাছাড়া আন্টি যেতে দেয়নি। রাতে বিরিয়ানির দাওয়াত দিয়েছে। কেন, তোর কোনো অসুবিধা? আর ছোট ভাবির হাতের চা কিন্তু অনেক সুন্দর, খেয়েছি আমি। তুই তো রোজই খাস। নেহাল কথাগুলো বলে একসাথে হাসলো। অভ্র অনূহির দিকে তাকায়। ছোট ভাবি বলতে অভ্রের বউ মানে অনূহিকে বুঝিয়েছে। অভ্র কিছু বলে না। অভ্র, যা ফ্রেশ হয়ে আয়, ডিনার করব। তা ওর বাবাও এসেছে, জলদি আয়। অভ্র আর কোনো কথা বলল না। সে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো। অনূহি অভ্রের ঠিক সামনের চেয়ারে বসেছে। অভ্র খেতে শুরু করে। পাশে অবশ্য নেহালও আছে। অভ্র খাচ্ছে আর ওদিকে অনূহি অভ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, যে ছেলেকে এত কিছু বলি সে কোনো রিয়াক্ট করে না, আর আজ সারাদিন কেমন ব্যবহার করেছে, কিন্তু অভ্র ওদের এভাবে মারলো কেন? কি ডেঞ্জারাস অভ্র। তানিয়া খেয়াল করে অনূহি খাচ্ছে না, বরং না খেয়ে অভ্রের দিকেই তাকিয়ে আছে। তানিয়া ভাবে অনূহির কাছে গিয়ে বলে, অনুহি, এখন খেয়ে নাও, পরে অনেক দেখার সময় পাবে। ইস, মনে হয় কতকাল দেখেনি। কি প্রেম রে। অনূহি বেশ লজ্জা পায়। সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে থাকে। অভ্র তানিয়া ভাবির দিকে তাকায়। তানিয়া মিটমিট করে হাসছে। হাতের ইশারায় অভ্র বলল, কি হয়েছে? কিছু না, খাও। সবাই একসাথে খেতে থাকে। খাওয়া শেষ করে অভ্র সোজা ছাদে চলে আসে। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে আর কানে ওয়্যারলেস এয়ারপড দিয়ে গান শুনছে।
তখনই ওর মাথায় জোরে একটা গাঁটটা পড়লো। ও মা গো, ওই কেড়ে এত জোরে মারলি? শালা, ট্রিট দেওয়ার ভয়ে বলিস নিচে তোর বিয়ে হয়েছে, তাও আবার ম্যামের সাথে। হারামি, তোর ব্যবস্থা করবো আমি। ম্যামকে তুই বিয়ে করেই ছাড়লি। ও তুই? আসলে বন্ধু, এখানে একটা বিষয় আছে যে জন্য তোদেরকে কিছু বলিনি। শালা বেঈমান, কাহিনী কি বল আগে। নেহাল কথাটা বলেই আবার অভ্রের পিঠে কয়েকটা চড় পড়লো। অভ্র নিজেকে সামনে নিয়ে বলল, ভাই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করছে তো। উফ, মেয়েদের মতো করিস কেন? ব্যথা দেওয়ার জন্যই তো মারা। তুই এমন একটা কাজ করতে পারলি বন্ধু? আরে আগে তো আমার কথা শোন, খালি বাদরামো সব শোন আগে। তোকে বলবো বলবো করে বলা হয়নি রে। আচ্ছা বল, কাহিনীটা কি? আমি যা বলবো তা কাউকে বলবি না, প্রমিস কর। যদিও তুই বুঝতে পারবি এসব কথা কাউকে বলার মতো না। আব্বে হালা, বল। অভ্র ছাদের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, বুকে হাত বেঁধে নেহালকে বলে, ম্যামের সাথে আমার আনফরচুনেটলি বিয়ে হয়। ওনার অন্য জায়গাতে বিয়ে হতে যাচ্ছিল, বাট ভুল করে আমার সাথে হয়ে যায়। এটা মায়ের কারণে। বর বিয়ের আগে ভেগে যায় প্রেমিকার সাথে, মা তখনই আমার সাথে ম্যামের বিয়ে দিয়ে দেয়। ভাবছিলাম তোদেরকে সারপ্রাইজলি ইনভাইট করে সব জানাবো, খুশিও হয়েছিলাম ম্যামকে বিয়ে করে, কিন্তু সেই খুশিটা বাসর ঘরে ঢোকার পরেই নষ্ট হয়ে যায়। মানে ম্যাম এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই তোদের কিছু বলিনি। সাফ জানিয়ে দেয় সে আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবে না। আমি যেন কোনো অধিকার না দেখাই, তাকে যেন স্পর্শ না করি, বরং তাকে ডিভোর্স যেন দিয়ে দেই। সবকিছুর পর কোন খুশিতে তোদেরকে বলবো যে আমি ম্যামকে বিয়ে করেছি? জানিস, মাসখানিক হলো বিয়ে হয়েছে, এখনো আমরা এক বিছানাতে ঘুমাইনি, তাকে আমি টাচ করিনি, সেভাবে আলাদা ঘুমাই। যাই হোক, সব মিলিয়ে তোদেরকে বলবো কিভাবে বল? সেই তো ডিভোর্স দিতে হবে, তখন সব স্বাভাবিক। মাঝখান থেকে যদি জানাই, এরপর ডিভোর্স হলে কি মুখে তোদের সামনে যাব আমি বলতো? কি বলিস এখন? এমন হয়ে থাকিস? হুম। আচ্ছা বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই বা কি করার আছে? ম্যামের মনে আমার জন্য জায়গা করার চেষ্টা করছি। এরপর যদি না পারি তাহলে তো কিছু করার নেই আর। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি। দিবস হবে না দেখবি। হুম, চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু রাজের কি খবর? ও আর বলিস না, রাজ তো সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে ওর বাবার লোক এসে ভার্সিটির সবখানে তোকে খুঁজছে। আমরা তো ভয়ে চলে আসি। হাওয়া বিশাল গরম রে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তবে মনে হয় রাজ কোমাতে যেতে পারে, নতুবা হাত তো নষ্ট করে দিয়েছিস। কি হয় কে জানে। ওর ব্যবস্থা ঠিকই করেছি। শালার জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না, সব সময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। আর ড্রাগস সেল করবে তাই না? ওর ড্রাগস সেল করাচ্ছি। ঠিকই করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে? ওর বাবা তো এমপি, বুঝিস কিন্তু। সারাদিন যেহেতু কিছু হয়নি তাহলে আর কিছু হবে না, আর হলে সেটা দেখা যাবে। দুজনে আরো কিছু সময় গল্প করে চলে আসে। নেহাল ওর বাড়িতে চলে যায়। অভ্র 12টার দিকে রুমে আসে। রুমের লাইট অন করে দেখে অনঘি বিছানায় বসে ফোন চাপছে। অভ্র হাতে মুখে পানি দিয়ে পড়ার টেবিলে আসলো। লাইট অফ করে টেবিল ল্যাম্প চালিয়ে পড়তে বসেছে। অনঘি ফোন চাপা বাদ দিয়ে অভ্রকে দেখছে। অভ্র সেটা বুঝতে পেরে মনে মনে বলে, এই ম্যামের আবার হলো কি? এভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না। অভ্র তেমন কিছুই ভাবে না, কারণ অনভি যে রাগী আর কঠিন মনের মানুষ, তাতে মনে হয় না কখনো অভ্রের প্রতি ভালোবাসা তৈরি হবে মনের ভিতরে। রাত 2টা অবধি পড়লো অভ্র, কিন্তু অনভি ঘুমায়নি। অন্যদিন তো অনভি ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে অনভির কি হলো? এসব ভাবনা বাদ দিয়ে অভ্র ঘুমানোর জন্য ফ্লোরে পাতা তার কাঁথা ও বালিশ নিতে বেডের কাছে আসলো। এখানে এসেই তো অভ্র অবাক, কারণ একটা কাঁথা ও একটাই বালিশ রাখা, যা অনভির পিঠের নিচে, আর কাঁথাটা গায়ের উপরে। অভ্র অনভির দিকে তাকায়। অনভি মিটমিট করে হাসছে। ধীর গলায় অভ্র বলল। অভ্র রুমে এসে বই পড়ার
পর যখন ঘুমাতে যাবে তখনই দেখতে পায় বিছানায় একটা মাত্র বালিশ ও কাঁথা। অভ্র যেটা ফ্লোরে বিছিয়ে ঘুমাতো সেটা নেই। তাহলে গেল কোথায়? অভ্র রুমের ভিতরে অনেক জায়গাতে খুঁজলো কিন্তু কোথাও পেল না। অনূহি চুপচাপ ফোন চাপছে। যা একটা কাঁথা ও বালিশ আছে সেটা অনূহির কাছে। অভ্র টেবিলের কাছে এসে চেয়ারে বসলো। অনূহি প্রশ্ন করলো, তুমি কি কিছু খুঁজছো? আর একটা বালিশ আর কাঁথা কোথায়? না মানে জানি না। নাই মানে? জানেন না কেন? আমি কি ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবা তো। তো কোথায়? নিচে ফ্লোর ঠান্ডা, কাঁথা ছাড়া ঘুমানো যাবে না। তো বিছানায় ঘুমাবা। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আর একটা বালিশ লাগবে। আর তাছাড়া আপনি নিচে ঘুমাবেন কাঁথা ছাড়া নাকি? আমি কখন বললাম নিচে ঘুমাবো? তাহলে ভাবির কাছে? গাধা, এসব লাগবে না। তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। পারবো না। আর একটা বালিশ কাঁথা আনি। কেন? এমনি। অভ্র বাহিরে চলে আসে। সারা রাত ছাদেই কাটিয়ে দেয়। ছাদের দরজা আটকে দিয়ে বসে বসে ফোনে গেমস খেলেই সময় কাটিয়ে দেয়। অনূহি একবার উঠে সারা বাড়ি খুঁজলো অভ্রকে। ফোনও করে কিন্তু অভ্র রিসিভ করে না। অনূহির অনেক রাগ লাগছে। অভ্র অনূহিকে ইগনোর করছে, তবে অভ্র এখন এই ইগনোর করে বেশ মজা পাচ্ছে। সকাল হয়, অভ্র রুমে আসে। অনূহি যেভাবে বসেছিল রাতে সেভাবেই বসে ঘুমিয়ে গেছে। অভ্রের উপস্থিতি টের পায় সে, চমকে ওঠে। তাকিয়ে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখেই অনূহি বলল, সারা রাত কোথায় ছিলে? ছাদে। কেন? না ঘুমিয়ে বাইরে কেন থাকবে? আমার ইচ্ছা। এইভাবে কথা বলছো কেন? এটাও আমার ইচ্ছা। আপনার কোনো সমস্যা? কি হয়েছে তোমার? হ্যাঁ নাথিং। অব্র, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। করছি তো। থুর, তোমার সাথে কথা বললেই এমন করো। অনেক ভাব বাড়ছে তাই না? ঠিক মতো সেদে সেদে কথা বলছি তো, তাই খুব ভাব বাড়ছে তাই না? আজব, আমি কি একবারও বলেছি নাকি যে আপনি এসে কথা বলুন? আপনি কথা না বললে আমার ভালো লাগে না। আপনার কথা শোনার জন্য আমি বসে আছি নাকি? আর লিসেন, আপনি না আপনার এই রাগ মেজাজ দেখানো বন্ধ করেন আমার কাছে। আপনার অনেক মানুষ আছে এসব দেখার, আমি না। আমাকে এসব মেজাজ দেখাতে আসবেন না। আপনাকে আমি বউ হিসেবে মানি না। সো এখন থেকে আপনার এসব রাগ মেজাজ খারাপ অভিমান যারে ইচ্ছে তারে দেখাবেন, বাট আমার কাছে না। এসব দেখার সময় আমার নেই, মনে রাখবেন। পরের বার ভুল হলে ঠাস করে চর বসিয়ে দেব গালে। অভ্রের কথাগুলো শুনে অনূহি চুপ হয়ে যায়। অনূহি ভাবতেই পারেনি অভ্র তাকে এভাবে কথাগুলো বলবে কখনো। অনূহি বুঝতে পারে অভ্র তার থেকে দূরে সরে যাচ্ছে। অভ্রকে সে ভালোবাসে, কিন্তু অভ্রের সাথে এতদিন সে নিজ থেকে ইচ্ছে করে করেছে। অভ্রকে খেপাতে, রাগাতে, বকাঝকা দিতে বেশ ভালো লাগতো। সে ভাবতো অভ্র তো নিজের মানুষ, তার সাথে যা ইচ্ছে করলেই বা কি। কিন্তু ভালোবাসার মানুষ, ভালোবাসা এই সব কিছু তখনই সুন্দর যখন এটার মর্ম বোঝা যায়। সময় থাকতেই দুটোকেই মূল্য দিতে হয়, না হলে ভালোবাসা তো নষ্ট হবেই, সাথে ভালোবাসার মানুষটাও হারিয়ে যাবে। অনূহির অনেক খারাপ লাগছে। অনূহির অনেক কান্নাও পাচ্ছে। অভ্র তার সাথে এভাবে কথা বলতে পারে কখনো ভাবেনি। অভ্র গোসল করে বের হয়। শার্ট পরে যখন বাহিরে বের হয় তখন বাড়ির দরজায় বেশ জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পায় সবাই। কেউ দরজা ধাক্কা দিচ্ছে খুব জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। অনূহিও উঠে নিচে আসলো। কিভাবে দরজা ধাক্কা দিচ্ছে? দেখো তো কে। দেখছি। অভ্র গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে 10 জন পুলিশ দাঁড়ানো। থানার অফিসার তুহিন অভ্রের দিকে তাকালো। পাশে থাকা জুনিয়রদের বলল, এটাই কি অভ্র? এই শালা শুয়োরের বাচ্চা, চল শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপির ছেলে রাজের গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। তো খুব খারাপ অবস্থা হবে রে। দেখি তোর বাপ কিভাবে ছাড়িয়ে নিয়ে যায়। অভ্র তুহিনকে চেনে না, নতুন এসেছে এই থানায়। তুহিনের কথা শুনে অভ্রের তো মাথায় রাগ উঠে যায়, কিন্তু তুহিন কোনো সুযোগ না দিয়ে অভ্রের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। বাড়ির সবাই এগিয়ে আসে। সবার আগে অনূহি দৌড়ে এসে বলে, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি। সব দোষ করেছে ওই রাজ। আমাকে সে অনেক বাজে কথা বলেছিল। একজন হাজবেন্ড হিসেবে সে কি তার স্ত্রীকে বাঁচাবে না? রাজের নামে আমরা কেস করিনি বলেই তো ওর কপাল ভালো। দেখুন ম্যাম, সামনের থেকে সরেন। স্ত্রীকে বাঁচানো দোষের না, কিন্তু আপনার হাজব্যান্ড পরে যা করেছে সেটা কি? অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে চলে গেছে। সামান্য কারণে ভিকটিম মরেনি, সেটার কেস তো এখন হয়ে গেছে। পুলিশের কাজ করতে দেন। আমার বাবা চেয়ারম্যান,
আমার চাচু কিন্তু মেয়র, আমি চাইলেই আপনার চাকরিটা কেড়ে নিতে পারি। আপনি যাদেরকেই ফোন করুন না কেন, এমপির লোক তাদেরকেই তুলে নিয়ে যাবে। আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করে ফেলেছেন। কোনো উকিলও এসে তাকে জামিন করাতে পারবে না। এমপি বলেছে আমাকে, অভ্রের জন্য সব ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে। অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন, আমাকে আপনি চিনেন না। দেখুন, এমপি হলো একটা মস্তান। আপনি পাওয়ার দেখাবেন, আপনার পরিবারের লোকজন মরবে। তাই নিজের ভালোর জন্য চুপচাপ থাকেন। আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। পুলিশ অফিসার শুনল না কিছু, সোজা অভ্রকে জিপে তুলল। একটানে অভ্রকে বাড়ির সামনে থেকে নিয়ে আসে। অনহি চিৎকার করে কেঁদে উঠে, কাঁদতে কাঁদতে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি অমন করে না যেতাম তাহলে আজকে এটা হতো না। আমি আসলে অভ্রের যোগ্য না। কি বলো তুমি? চুপ থাকো, যা হবার হয়েছে। অভ্রকে থানা থেকে বের করতে হবে। ভয় হচ্ছে অভ্রকে থানায় রাখবে নাকি এমপির কাছে পাঠাবে। যদি এমপির কাছে যাই তাহলে অভ্রকে হয়তো আর বেঁচে ফেরানো হবে না। এভাবে কেন বলছো? আমার ছেলেকে বাড়ি দেখাতে চাই। অয়ন, চল তো দেখি, উকিলের কাছে যাই, সে কি করতে পারে। চলো বাবা। ওনারা বাড়ি থেকে বের হয়। অনহি তার বাবাকেও কল করেছে। এদিকে অভ্র বসে আছে জিপে। যা ভেবেছিল তাই। অভ্রকে থানায় না নিয়ে যেয়ে অন্যদিকে নিয়ে যেতে থাকে। অভ্র কি করবে? তুহিনকে ডাক দেয়। স্যার, 1 মিনিট কথা বলার জন্য আপনার ফোনটা দিবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবেই জেল থেকে বের হতে পারবি না। তোকে বের হতে দেব না। রেডি থাক খারাপ কিছুর জন্য। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বলেছি নাকি নিজেকে ছাড়ানোর জন্য ফোন লাগবে? কিন্তু তোকে ফোন দেওয়া যাবে না। তোকে কখনোই ছাড়ানো হবে না। যাকেই ফোন দিস অন্তত এমপি তোকে ছাড়বে না। অভ্র মুচকি হাসলো। অভ্রের হাসির কারণ বুঝতে পারে না তুহিন, কিন্তু ফোনটাও দেয় না অভ্রের কাছে। অভ্র হেলান দিয়ে বসলো। বেশ আরামেই বসেছে অভ্র। অভ্রের এমন শান্ত মেজাজ দেখে পুলিশ বেশ অবাক হয়, কিন্তু কিছু না বলে সামনে যেতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। অভ্র শব্দ করে হাসে। তুহিনকে বলে, শোন, আমাকে ছাড়ানোর জন্য কোথাও ফোন করা লাগে না, এমনিতেই আমি ছাড়া পেয়ে থাকি। তবে তুই আমাকে বাড়ি থেকে এভাবে আনার জন্য অনেক ধন্যবাদ। আমার বউকে বোঝাবো এবার ভালোবাসা কাকে বলে। বুঝুক সে ভালোবাসা হারালে কষ্ট কিভাবে পেতে হয়। স্যার, সামনে কতগুলো গাড়ি দাঁড়ানো, ওদের হাতে পিস্তল রাখা, কি করব? গাড়ি রাখিও না। স্যার, ওরা চাকাতে গুলি করবে, সামনে পিন ফেলে রাখা। আচ্ছা, গাড়ি রেখে সবাই পজিশন মতো দাঁড়িয়ে যাও, ওরা দেখি কি বলতে চায়। তুহিনের কথা মতো জিপটা তাদের সামনে রাখা হয়। সবার মুখে সাদা মাস্ক পরা। ড্রাইভার সাথে সাথেই বলে, স্যার, এরা তো রোলেক্স গ্যাং এর লোক। স্যার, আমি পালাচ্ছি, আপনি কিভাবে বাঁচবেন জানি না। মানে আর কে সংস্থানের এই সিংহ গ্যাং, যাদের ভিতরে কোনো মায়া নেই, যারা আর কে সংস্থানের হয়ে কাজ করে? জি স্যার, ওদের মুখে দেখেন রুমাল মাস্ক পরা, সাদা রঙের, সেখানে লেখা রোলেক্স। জিপ গাড়িটা থামানো হয়। একটা ছেলে এগিয়ে আসে জিপের দিকে। জিপের পিছনে আরো কয়েকটা ছেলে এসে ঘিরে রাখে পুরো পুলিশের জিপ গাড়িটা। তুহিন ভয় পায়। এরা এখানে কেন? তাড়াতাড়ি এমপিকে ফোন করে তুহিন। স্যার, আমি ঝামেলাতে পড়েছি। অভ্রকে তুলে আনার পথে রোলেক্স গ্যাং আমাদের পথ আটকে রেখেছে। রোলেক্স গ্যাং মানে? এই ভয়ঙ্কর গ্যাং তোমার মতো এই ছোট মানুষকে কেন আটকাবে? ফোন রাখ জলদি, না হলে ওরা তোকে তো মারবেই, আমাকেও মারবে। রাখ শালা। এমপি ফোন কেটে দেয়। ভয়ে ফোনই আর হাতে নেয় না। তুহিনের কাছে আসে একটা ছেলে। তুহিনের থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকায়, তারপর বলে, ওই এমপিকে কল করেছে। জিপের ভিতর থেকে অভ্র বলে ওঠে, আরে সাকিব ভাই, তুমি কেন আসলে? আই ক্যান ম্যানেজ। সাকিব মুখ থেকে রুমালটা সরালো। অভ্রের কথায় কিছুটা বিরক্ত হয়, তারপর ঝাড়ি দিয়ে বলে, জিপে বসে কি করস? নাম। কিছু খাইনি সকাল থেকে, এজন্য উঠতে পারি না, কষ্ট হয়। হাত ধরো। ওদের রক্ত খা। রক্ত? হা হা হা। অভ্র হাসতে হাসতে জিপ থেকে নামলো। হ্যান্ড কাপের উপরে যে লক আছে সেটাতে সাকিব গুলি করে, লক খুলে যায়। অভ্র হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে আলসেমি ছাড়তে থাকে। তারপর তুহিনের কাছে যায় সে। তুহিন রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে আছে। সাথে আরো 9 জন পুলিশ সারিবদ্ধভাবে বসা। অভ্র তুহিনের কাছে যেয়ে বসলো।
তুহিনের কোমর থেকে পিস্তল বের করে বলল, কি যেন বলেছিলেন অফিসার? আমাকে কেউ ছাড়াতে পারবে না? কারো বাপের ক্ষমতা নেই আমাকে ছাড়ানোর। এমপির কাছে ফোন দিলেন, কি বলল? আসলে মানে আপনি আমি কি আমতা আমতা শুরু করলে হবে? বলেন, কিছু বলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বুঝিনি আপনি রোলেক্স গ্যাংয়ের লোক, আর কে সংস্থা চালান আপনারা। আমি এটা জানতাম না। প্লিজ ভাই ছেড়ে দেন। রোলেক্স গ্যাংয়ের লোক আমরা? এই সাকিব ভাইয়ের অফিসার বলে কি রোলেক্স গ্যাংয়ের লোক না রে আমরা? আমরা কি সেটা তুই জানতেও পারবি না। আবির, সময় নেই, কি করবি পুলিশটারে? এটাকে বাঁচিয়ে রাখবো ভাই, আমার কাজে লাগবে। আর এর বাড়িতে কে কে আছে? মনে হয় বউ আর বাচ্চা আছে একটা। ও, তাদের উপরে নজর রাখো। দুজন ছেলে লাগিয়ে দাও। আমার কাজ সঠিকভাবে না করলে সোজা ওদেরকে শুট করে দিবা। ভাই না না, আমি কাউকে কিচ্ছু বলবো না, কেউ কিচ্ছু জানবে না। আমি সব কাজ করে দেব, তবুও আমার বউ আর ছোট বাচ্চাকে কিছু বলবেন না। আপনাদের পায়ে পড়ি প্লিজ। গ্রেট, বাট ভাই তোমরা জানলে কিভাবে আমাকে পুলিশ ধরেছে? এটার অ্যান্সার তুই ভালো করে জানিস। গেলাম তাহলে। সাকিব কথাটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। অভ্র তুহিনের পিস্তলটা হাতে নিয়ে গুলি কাট করে ট্রিগারে চাপ দেয়। কয়েক মিনিটের ভিতরে বাকি 9 জন পুলিশ অফিসার সেখানেই শেষ। সাকিব অভ্রের দিকে তাকিয়ে বলে, তুই আর ভালো হলি না আবির, কি দরকার ছিল এদেরকে মারার? লাগবে আমার এটাকে, বাকি দেন না। অভ্র পিস্তলটা তুহিনের কাছে দেয়। তুহিনের হাত পা কাঁপছে, চোখের সামনে ওরই সহকারীদের লাশ পড়ে আছে। তুহিন কাঁপা কাঁপা হাতে কোনো রকম পিস্তলটা কোমরে গুছল। অভ্র হাসতে থাকে। সাকিবরা অভ্রের উপরে গতদিনের ঝামেলার পর থেকেই নজরে রেখেছিল, সেজন্য অভ্রকে পুলিশ ধরতেই ওরা চলে আসে। অভ্র সেটা জানে। সাকিবরা লাশগুলো নিয়ে চলে যায়। অভ্র তুহিনের কাছে আসে, তুহিনকে বলে, শোনেন, আপনাকে বাঁচিয়ে রাখলাম কেন বলেন তো? জানি না। ভয় পাচ্ছেন কেন? রিল্যাক্সে কথা শুনুন। বলুন স্যার। শোনেন, আপনি তো থানাতেই যাবেন। সেখানে আমার বাড়ি থেকে লোক আসবে খুঁজতে। আপনাকে জিজ্ঞাসা করবে আমি কোথায়। কি উত্তর দিবেন? বলবো কোর্টে চালান করে দিয়েছি। তারপর যদি সেখানে খোঁজ নিয়ে আমাকে না পায় তখন কি করবেন? তখন বলবো আমরা জানি না, কোর্টে চালান করে দিয়েছি। সেখান থেকে এমপি হয়তো অভ্রকে নিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমার যা দায়িত্ব ছিল সেটা করেছি। ওকে, আপনার কাজ হলো কে খোঁজ নিচ্ছে আমার ব্যাপারে সেটা আমাকে জানানো। আপনার নাম্বার দিয়ে যান, আমি কল করব। তবে কেউ যদি জোর করে আপনি বলবেন কিছুই জানি না, তাকে ফিরিয়ে দেবেন। আচ্ছা স্যার, আমি সব ডিটেলস জানাবো। আপনি শুধু আমার পরিবারে কাউকে কিচ্ছু করবেন না, বলুন প্লিজ। আমার কাজ যদি ঠিক মতো হয় তাহলে তারা বেঁচে থাকবে। হবে স্যার, সব হবেই। আচ্ছা, এখন 2000 টাকা দেন। টাকা মানে স্যার? সে কি, পুলিশ ঘুষ খায়, বাইক গাড়ি নিয়ে গেলে রাস্তায় পুলিশ ধরে জরিমানা করে ওপেন টাকা নেয়, আর আমি 2000 চাইছি বলে কপাল কোঁচকাচ্ছেন? এটা তো কথা না। সরি স্যার, নেন 2000। এখন যান। তুহিন দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারপর অভ্রদের বাড়ি থেকে 1 ঘন্টার ভেতরেই থানাতে সব লোক চলে আসে। অনভি সহ তার বাবা মা, অভ্রের বাবা উকিলকেও নিয়ে গিয়েছে। পুলিশ অফিসার তুহিন কি করবে বুঝতে পারছে না। আশরাফ সাহেব বলে, অফিসার, আমার ছেলে কোথায়? কে আপনার ছেলে? মজা করেন আপনি? আপনি বাসা থেকে কিছু সময় আগে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে আসছেন, যেখানে দোষ করলো এমপির ছেলে, আর আপনারা তাকে না ধরে আমার হাজবেন্ডকে ধরে আনছেন। এখন বলেন কে তাদের ছেলে? এই আস্তে কথা বলুন, এটা থানা। হ্যাঁ, কে আপনাদের ছেলে বলেন তো? অফিসার, আমার ছেলে অভ্র, তাকে ধরে আনেছেন। কইছে? ও অভ্র, তাকে তো কোর্টে চালান করে দিয়েছি। আমি বাকিটা জানি না। রাস্তায় কি হবে বা না হবে সেটা রাস্তাতেই। মানে কি? আপনি এসব কি বলছেন? আমাদের ছেলে কি গায়েব হয়ে যাবে নাকি? আপনি দায়িত্ব নেবেন না? আমি কেন নেব? আমার কাজ অপরাধী ধরা, তারপর তাকে কোর্টে পাঠানো। সেখানে যেতে যেতে যদি প্রবলেম হয় সেটা গাড়িতে থাকা পুলিশরা বুঝবে। 24 ঘন্টার ভেতরে আমার হাজবেন্ডের খবর যেন আমরা পাই। আমরা কোর্টে যেয়ে খোঁজ নিচ্ছি, যদি দেখি না পাই তাহলে আপনার হিসেব দিতে হবে বলে দিলাম। সবাই থানা থেকে বের হয়ে আসে। তুহিন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে আননোন নাম্বার। তুহিন রিসিভ করে। কি ব্যাপার তুহিন সাহেব, আমি অভ্র, চিনতে পারছেন নাকি? স্যার আপনি?
উফ, কি যে কষ্টে আছি। আপনার পরিবারের সবাই এসেছিল, বিশেষ করে আপনার স্ত্রী তো অনেক ক্ষেপে আছে। আমাকে 24 ঘন্টার সময়ও দিয়ে গিয়েছে। যদি আপনার খবর না দিতে পারি তাহলে কি হবে? আমাকে শাসিয়ে দিয়ে গেছে। স্যার, কিছু একটা করুন। আপনি আপাতত বলে যাবেন কিছুই জানেন না, বাকিটা দেখছি আমি। অভ্র ফোন কেটে দেয়। তুহিন মনে মনে বলে, ধুর, কেন যে এমপির কথা মতো আমি কাজটা করতে গিয়েছিলাম। আমি কি জানতাম রোলেক্স গ্যাংয়ের লোক অভ্র। ধুর, ভালো লাগে না। অভ্রকে পুলিশে ধরে নিয়ে গেছে রাজকে মারার জন্য। কি কি বলেন এটা? হ্যাঁ। আচ্ছা নেহাল, একটা কথা বলো তো। কি কথা ম্যাম? অভ্রকে দেখেছিলা রাজকে কিভাবে মারতে? অভ্রকে কতটা ভয়ঙ্কর লাগছিল দেখেছিলা? হ্যাঁ ম্যাম, অভ্রতাকে বাজেভাবে মেরেছে। একদম সাইকো টাইপ, তাই না? আর একটা জিনিস খেয়াল করেছো? কি ম্যাম? অভ্রকে যে নয়ন মাস্তান তুলে নিয়ে যায়, তারপর থেকে নয়নকে আর দেখেছো? না ম্যাম, কিন্তু কেন? অভ্র কি অনেক রাগী? সে কি পাগলের মতো আচরণ করে রাগলে? না ম্যাম, আমি অভ্রকে কখনো রাখতে দেখিনি। সেদিনের রাগ থেকে অভ্রকে সবসময় হেসে নতুবা মন খারাপ করে কথা বলতে দেখেছি। তাকে কখনো রাখতে দেখিনি। সে যথাসম্ভব নিজেকে শান্ত রাখে। কি হয়েছে? না কিছু না। থানায় গিয়েছিলাম, পুলিশ অভ্রকে কোনো খোঁজ দিচ্ছে না। কি যে ঝামেলাতে পড়লাম। সবকিছু আমার জন্য হয়েছে। কেন যে সেদিন শাড়ি পরতে গেলাম। আপনি চিন্তা করবেন না ম্যাম। অনহি চলে যায় সেখান থেকে। বুঝতে পারছে না সে কি করবে। অভ্র কোথায়? অভ্র ডিস্ট্রিক্ট জজ আদনান সাহেবের বাড়িতে বসে আছে। আদনান সাহেব অভ্রের সামনে বসে পত্রিকা পড়ছে। অভ্র চায়ের কাপে চুমুক দিচ্ছে। তারপর আবির, বলো কি খবর? স্যার, আপনার বাসায় কিছুদিন থাকবো। থাকো। কে বারণ করেছে? তোমাদের ম্যাম ভালো রান্না করতে পারে, আর আমাদের মেয়ে নীলা ভালো মাংস খিচুড়িও রাঁধে। বেশ হবে। অভ্র হাসলো। আদনান সাহেবের সাথে অভ্রের অনেক আগে থেকেই খাতির। যখন থেকে আদনান সাহেব ছাত্র আন্দোলনের সময় পুলিশদের সামনে পড়ে মার খাচ্ছিল, তখনই অভ্র এগিয়ে আসে। পুলিশদের বিরুদ্ধে সবার মাঝ থেকে একাই আন্দোলন চালিয়ে যেতে বলে। পরে অভ্রের কথা মতো আরো কয়েকটা ছেলে এসে আদনানকে সেভ করে। এরপর থেকে অভ্রকে উনি ভালো ছেলের নজরে দেখেন। অভ্রর জন্যই তিনি ডিস্ট্রিক্ট জজ হতে পারে, সাথে মেয়রও হয়ে গিয়েছেন। অভ্রকে তিনি অনেক বেশি আদর করে। অভ্র বাড়ির চারপাশ সেটি দেখছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ছে নীলা। অভ্র সেখানে যায়, নীলাকে বলে, এই হলো মেডিকেল স্টুডেন্টের সমস্যা। সারাদিন খালি বই নিয়ে বসে থাকবে। একটু পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীটা কত সুন্দর। কিন্তু আমার তো বইয়ের ফাঁকেই সৌন্দর্যতা আসে। পৃথিবীর সবকিছু রাসায়নিক বিক্রিয়ার মতো মনে হয়, বুঝেছেন? ও, শুনলাম অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারেন। মেডিকেলের স্টুডেন্ট সার্জারি অপারেশন ছাড়া রান্না করতে পারে, জানতাম না তো। কেন পারবে না? মেয়ে হয়েছি, যদি মাধুর্যতা নিয়ে নাই বা রাখতে পারি তাহলে কেমন লাগবে? আমি সবই পারি। সেটাই তো, আমি কিছুই করতে পারি না। আচ্ছা, আপনার সাথেই বাবার এত খাতির কেন? সব সময় বাবা আপনার কথাই বলে বাড়িতে। মাঝে মাঝে মনে হয় আমরা কেউ না, আপনিই সব। ওটা স্যারের ভালোবাসা, ভালোবাসেন বলেই হয়তো বলে বেশি বেশি। আচ্ছা, পড়েন আপনি। অভ্র চলে যায় সেখান থেকে। অনহির কথা মনে পড়ছে। কি করছে মেয়েটা কে জানে। অনহি পরের দিন থানাতে আসে, সাথে নিহালও আছে। পুলিশের সামনে এসে বলে, কোর্টে খোঁজ নিয়েছি, অভ্র নামের কেউ আসেনি সেখানে। আমার হাজবেন্ড কোথায়? দেখুন ম্যাম, আমি জানি না আপনার হাজব্যান্ড কোথায়। আমার 4 জন পুলিশ অফিসারও নিখোঁজ। তবে যতদূর ধারণা করা যাচ্ছে এটা এমপির কাজ। আমাদের পুলিশদেরও কোনো পাত্তা নেই। এমপি হয়তো আপনার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছে। যদি খারাপ কিছু হয় সেটাও আমি জানি না, কিছু করার নেই আমার। তুহিনের কথা শুনে অনহি ধপ করে চেয়ারে বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। বুকের ভিতরে ওর চিনচিনে ব্যথা হতে শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে তুহিনকে বলে, স্যার প্লিজ আমার হাজবেন্ডকে এনে দিন। আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? কেন এমন হলো? কেন তার সাথে এমন হলো? আমার রাজকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিছুই নেই, তবু আমার হাজবেন্ডকে ফিরিয়ে এনে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। তুহিন চুপচাপ বসে থাকে। অনহির কান্না দেখে খারাপ লাগছে, কিন্তু সে এতক্ষণ অভ্রের শেখানো কথাগুলো বলেছিল। অনহি কি বলে সেগুলো রেকর্ড করে অভ্রের কাছে পাঠিয়ে দিতে থাকে।
অভ্র ওপাশে বসে অনহির কথাগুলো শুনছে। খারাপ লাগছে তার, কিন্তু তবুও মন গলার মতো যেন কিছুই হয়নি অভ্রের। ম্যাম, কাঁদবেন না, আমরাও খোঁজ নিয়েছি, কিন্তু কোনো খোঁজ মিলছে না। কি করব বলেন? জানি না, অভ্রকে আমার চাই। আমি কিচ্ছু জানি না, অভ্রকে এনে দাও। নিহাল অনহিকে নিয়ে চলে যায়। অনহি একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 3 দিন কেটে যায়। অনহি সারাটা দিন কাঁদে, ভার্সিটিতেও যায় না তেমন। অনহি রুম থেকে বের হয় না, পাগলামি করে অনেক। রোজ একবার করে থানায় যাবে, তুহিনকে রিকোয়েস্ট করবে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তুহিন কিছুই বলতে পারে না। এমপিকেও খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করেও কাজ হয়নি কোনো। অনহি বুঝে ফেলেছে তার অভ্র আর বেঁচে নেই, সে অভ্রকে হারিয়ে ফেলেছে। এদিকে অভ্র দিব্যি আছে। 15 দিন কেটে গেছে। অভ্র সব খবর জানে, অনহি কি কি করেছে, কতটা কেঁদেছে, সবকিছুই জানে অভ্র। অভ্র চলে আসার প্রস্তুতি নেয়, তখনই আদনান সাহেব বলে, আবির, এমপি রাজীব আছে না, ওর ছেলেকেই তো পিটিয়েছ, এমপিকে সরাতে হবে, পারবে? পারবো। কাজটা কিন্তু অনেক রিস্কের, অনেক গার্ড থাকবে, কিভাবে সম্ভব? আপনি খালি পুলিশ সামলে নিয়েন, না হলে আমি চাই না পুলিশ মরুক। আচ্ছা ঠিক আছে, রাজীবের নামে যে 5টা ধর্ষণের মামলা আছে সেটা নিশ্চয় জানো? হ্যাঁ, কেন জানবো না, শালা টাকা দিয়ে কেসটা চাপা দিয়েছে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে যাচ্ছি, তবে আরো একটা কাজ আছে। কি কাজ? আমি দেশের বাইরে যাচ্ছি, দায়িত্ব সব তোমার। আমি সাকিবকে সব বলে দেব, সে পুলিশ বিষয়টা দেখবে। হ্যাঁ, দেশের বাইরে শুধু আমি না, তোমার ম্যামও আছে সাথে, মানে আমি আমার ওয়াইফ একসাথে যাব। কিন্তু নীলার মেডিকেল পরীক্ষা, আর তোমার বাসা থেকে মেডিকেল কলেজ একদমই কাছে। নীলাকে তোমার সাথে নিয়ে যাও, সে ওখানে থেকেই এক্সামটা দিক, এর মধ্যে আমি এসে পড়ব। ঠিক আছে স্যার, চিন্তা নেই আপনার। তোমার এক্সাম কবে মা? 2 দিন পর। তাহলে তুমি আবিরের সাথে ওর বাড়িতে যাও, আমরা দেশের বাইরে যাচ্ছি। একা থাকলে কখন কি ঝামেলা হতে পারে। তাছাড়া মেডিকেল কলেজ ওর বাড়ি থেকে অনেক কাছেই, সে তোমাকে দেখে রাখতে পারবে। আচ্ছা বাবা। আদনান সাহেব নীলাকে ডাক দেয়। নীলা আসে আদনান সাহেবের সামনে। নীলাকে বলে। অভ্র আর নীলা কিছু সময় পর বের হয়। আজ অভ্রের নিখোঁজের 15 দিন হয়ে গেল। অনেক চেষ্টা করেও অভ্রের হদিস মেলেনি। অনহি আগের থেকে শুকিয়ে গেছে। 3 বেলাতে 1 বেলা খেয়েই শুয়ে থাকে। সারাদিন কান্না করে, ক্ষুধা লাগে না ওর, হাসে না, রাগে না অনহি, না চাইতেও অভ্রের জন্য বারবার কেঁদে ওঠে। কিন্তু কি করবে, পুলিশরা অনহির প্রতি বিরক্ত হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে থানায় বসে অনহি শুধু কাঁদে। তুহিন সাহেব অনহির জন্য টিস্যু কিনে রেখেছে অনেক। দুপুরে খাবারের পর সবাই সোফাতে বসে আছে। দুপুরের শেষ সময় কলিং বেল বেজে ওঠে। অনহি সেই সময় উঠে রুমের দিকে যাচ্ছিল। কলিং বেল বাজতেই বলল, আমি দরজা খুলছি। অনহি দরজার কাছে আসে। দরজা খুলতেই সে অবাক, চোখের পলক পড়ে না তার। হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, আওয়াজও বের হচ্ছে না অনহির, কারণ সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখা মাত্রই অনহি জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই চোখ পড়ে যায় অভ্রের হাতের দিকে। অভ্র কারো হাত ধরে আছে, দেখে মনে হচ্ছে কোনো মেয়ের হাত। অনহি সরে আসে। হ্যাঁ, সত্যিই অভ্র কোনো মেয়ের হাত ধরে রেখেছে। অভ্র হাসি দিয়ে বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন? অনহি মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখতে থাকে সে। অভ্র তখন বলে, ও, পরিচয় করিয়ে দিই, নীলা, উনি হলেন আমাদের ভার্সিটির ম্যাম, আমার মায়ের বান্ধবীর মেয়ে। তোমার মতোই এসে থাকে, মানে এখান থেকে ভার্সিটি কাছে তো, তাই এসে এখানে থাকে। আরে ম্যাম, এ হলো নীলা, আমার ফ্রেন্ড, আমার এক স্যারের মেয়ে হয়। অনু, দাঁড়িয়ে কেন, কি হয়েছে? মা, অভ্র। হ্যাঁ, অভ্রকে আবার খুঁজবো। মা, অভ্র এসেছে। কি, অভ্র এসেছে? দৌড়ে আসে বাড়ির সবাই। বাহিরে এসে দেখে সত্যিই অভ্র এসেছে। অভ্রকে দেখা মাত্রই সবাই এসে জড়িয়ে ধরে। সবার সাথে কথা শেষ করে অভ্র বলে, আমি ঠিক আছি তো, আমি এতদিন স্যারের বাসাতে ছিলাম। স্যারের মেয়ে আসছে নীলা, মেডিকেলে পড়ে, এক্সাম চলবে তো, তাই মেডিকেল কলেজে কাছে, সেজন্য নিয়ে এসেছি। তোকে কত খুঁজেছি জানিস? আচ্ছা, ভিতরে তো ঢুকতে দিবে নাকি? আয়। ভেতরে এসে অভ্র সবাইকে বুঝিয়ে বলে, তুহিন আমাকে নিয়ে যাচ্ছিল, জিপটা অ্যাক্সিডেন্ট করে আমি সেখান থেকে পালাই। তুহিন ভাবে এমপির লোক নিয়ে যায়,
তারপর ভয়ে আমি আর এদিকে আসিনি। তারপর নীলার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। নীলাকে কণা বেগম আদর করে বেশ। নীলার হাত ধরে কণা বেগম বলে, আচ্ছা যা হবার হয়েছে, নীলাকে নিয়ে তোর পাশে গেস্ট রুমে যা, ওটা নীলার জন্য। ঠিক আছে মা, নীলা আসো। অভ্র নীলার হাত ধরে আর ব্যাকপ্যাকও ধরে উপরের দিকে যেতে থাকে। অনমি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্রের কাজ দেখছে। সে ভেবেছিল অভ্র হয়তো তাকে দেখেই জড়িয়ে ধরে বলবে, অনমি তোমাকে অনেক মিস করেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনহিও চেয়েছিল অভ্রকে যদি সে খুঁজে পায় অভ্রকে জড়িয়ে ধরবে শক্ত করে, তারপর বলতে চেয়েছিল, অভ্র তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, আর কখনো তোমাকে চোখের আড়াল হতে দেব না। কিন্তু এরকম কিছুই হয়নি, বরং অভ্রের থেকে সে আবার ইগনোর পাচ্ছে। অনহির মেজাজ অনেক খারাপ, সবকিছু অসহ্য লাগছে। অনহির দিকে অভ্র একবারও তাকালো না। কি খারাপ ছেলে। অনহি উপরের ঘরে চলে আসে। পাশের রুম ক্রস করার সময় রুমে উকি দেয়। অভ্র নীলার রুম সাজিয়ে দিচ্ছে, পড়ার টেবিল বই দিয়ে সাজাচ্ছে। নীলা অভ্রকে বলছে, এই যে আপনি এবার রেস্ট নিন, অনেক দূর থেকে আসছেন। সমস্যা নেই, তোমারও তো রেস্টের দরকার আছে, কিন্তু রুম গুছিয়ে না দিলে রেস্ট নিতে পারবে না। হেল্প করলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। দুজনে কাজ করছে, এপাশ ওপাশ করে ছুটাছুটি করছে দুজনে। হঠাৎ দুজনে ক্রস করতে গিয়ে মাথায় ঠুস খায়। দুজনে কপালে হাত দিয়ে একে অপরের দিকে তাকায়। অভ্র নীলার কপালে হাত দিয়ে বলে, অনেক লাগছে। আপনার মাথা অনেক শক্ত। আচ্ছা ওয়েট। অনহি এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিতরে যায় না সে। অভ্র ভিতর থেকে বাহিরে আসে। অনহিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এক পলক তাকালো, তারপর দ্রুত সেখান থেকে দৌড়ে ফ্রিজের কাছে আসে। বরফ বের করে নিয়ে আবার দৌড়ে নীলা রুমে আসে। নীলা বিছানায় বসা। অভ্র নীলার কপালে বরফ লাগাতে থাকে। অনহি আর সহ্য করতে পারে না, নিজের হাজবেন্ড তার কেয়ার না নিয়ে বরং অন্য কোনো মেয়েকে কেয়ার নিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য কি অনহি এতদিন অপেক্ষা করেছিল? অনহি চলে আসে সেখান থেকে। অনেক মন খারাপ অনহির। বালিশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। নীলার কপালে বরফ লাগানোর সময় নীলা প্রশ্ন করে, আপনার নাম তো আবির, বাড়িতে সবাই অভ্র বলে কেন? ও না, মানে আমার তো দুটো নাম, আবির হাসান অভ্র। বাড়িতে সবাই অভ্র বলে, তুমিও সবার সামনে অভ্র বলবা। আচ্ছা ঠিক আছে। বেশ কিছু সময় পর অভ্র রুমে আসে। অভ্রকে দেখে অনহি দ্রুত চোখের পানি মুছে নিল। অভ্র কিছু বলল না, নিজের মতো ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মনে মনে অনহি বলে, সে কেন আমার সাথে কথা বলছে না? কি হয়েছে ওর? অভ্র কি আর আমাকে ভালোবাসে না? সে কি নীলার প্রেমে পড়েছে? অনহি আর ভাবতে পারে না কিছু। তারপর অনহির এতদিনের অপেক্ষা যেন বিষাক্ত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। প্রচন্ড রাগ লাগছে অভ্রের প্রতি। তবে অভ্র জানে অনহি অনেক কেঁদেছে, তাকে খোঁজার সব রকম চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হয়নি। দিনের পর দিন পুলিশের কাছে গিয়েছে, ঠিকমতো ভার্সিটিতেও যায়নি। অভ্র গোসল করে বের হয়। অভ্রের চুলগুলো বেশ গোছালো। টি শার্ট পরে মাথার পানি মুছতে মুছতে বের হলো। অনহি তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র বলে, কি হয়েছে? মুড অফ আপনার? আমি আসলাম বলে মুড অফ করে ফেললেন? এতদিন অনেক শান্তিতে ছিলেন আপনি, তাই না? আপনাকে জ্বালাতাম না, আপনাকে কোথা থেকে এসে ফুল দিয়ে প্রপোজ করতাম না, ভয় নিয়ে ঘুমাতে হতো না আপনার। হয়তো ভাবতেন ঘুমালে আমি কি না কি করব। অনেক ভালো ছিলেন আমি জানি, কিন্তু কি আর করার। আর একটা মাস অপেক্ষা করুন, তারপর আপনি পার্মানেন্ট মুক্ত আমার থেকে। এখন তো একটু হাসুন। বাহ, দারুণ খবর দিলা তো। এইরকম একটা খবরের জন্য আমি অপেক্ষা করছিলাম। আসলেই বারবার মনে হচ্ছিল কবে ফিরবা আর কবে আমাকে মুক্তির খবর শোনাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই খুশির খবর দেওয়াতে তোমাকে আমার তরফ থেকে ট্রিট থাকলো। যে কোনো দিন যে কোনো সময় তোমাকে ট্রিট দেওয়া হবে। ঠিক আছে, আমি অপেক্ষাতে রইলাম। ট্রিট দিতে ভুলবেন না। অনহি কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে যায়। মেজাজ এতটা খারাপ লাগছে অনহির, ইচ্ছে করছে অব্রের দুই গালে ইচ্ছা মতো চর বসিয়ে দিয়ে আসতে। কিন্তু অনহি আর অব্রকে আর কিছুই বলবে না, কারণ অনহির মনে পড়ে রাগ দেখানো, চর দেওয়া, বকাঝকা করা সবকিছুর অধিকার থাকা মানুষের সাথে করতে হয়। যেখানে এইসব প্রেম নেই, অধিকার নেই, সেখানে এসব করাটা কেবল জোর জুলুম করাই হবে। অনহি অব্রের আর বিরক্তির কারণ হতে চায় না। সে মনে মনে বলে, মানছি আমি তোমাকে ইগনোর করেছি, তোমাকে অবহেলা করেছি, সব সময় তোমাকে অপমানও করেছি অনেক, কিন্তু তাই বলে কি একটু বুঝবে না সে আমাকে? আমি তো সরি বলেছিলাম, কেঁদেও ছিলাম ওর জন্য। আর তাছাড়া আমার চোখের নিচে কালো দাগ কি ওর নজরে পড়ছে না? সে এত খারাপ কেন? সে এমন কেন করছে?
বিকেল পেরিয়ে রাত হয়। অব্র এমপি রাজীবের ব্যাপারে টুকিটাকি খোঁজ খবর নিতে থাকে। সাকিবের মাধ্যমে রাজীব যে 5 জন মেয়েকে ব্যবহার করেছে তারা সবাই হলো ভার্সিটি আর কলেজের স্টুডেন্ট। সবগুলো কোনো না কোনোভাবে এমপির কাছে গিয়েছিল, আর এমপি তাদেরকে ব্যবহার করেছে ব্ল্যাকমেইলের মাধ্যমে। 5 জনের ভিতরে 2 জন মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এসব ইনফরমেশন তুহিনের মাধ্যমেই জেনেছে অব্র। সারা বিকেল বাড়ির বাহিরে ছিল সে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। অব্র বাড়িতে আসে। কলিং বেল বাজানোর সাথে সাথেই অনূহি দরজা খুলে দেয়। অনূহিকে দেখে অব্র কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। অনূহি আহত হয় মনের দিক দিয়ে, কারণ এর আগে কখনো এমন হয়নি। অনূহি দরজা খুললে অব্র কোনো না কোনো কিছু বলতোই, কিন্তু এখন অব্র তাকে এড়িয়ে চলছে। খাবার টেবিলে বসে আছে সবাই। অব্রকে বসতে বলে কণা বেগম। কি ব্যাপার, এত বড় ঘটনা ঘটলো তবুও না বলে বাইরে যাস কেন? কিছু হবে না মা, আমি তোমাদের রেখে মরবো না। ফালতু কথা বন্ধ করে চুপচাপ খেতে বস। আচ্ছা। খেতে বসে অব্র। সবাই বসেছে। অব্র তখন বলে, কি ব্যাপার, নীলা কোথায়? ও কি খেয়েছে? তানিয়া ডেকেছিল, বলে পড়া বাকি আছে, পরে খাবে। আরে ওই মেয়ে এমনই করে, না ডাকলে সে আর পরে খাবে না। ওহ হ্যাঁ তোমরা শুরু করো, আমি ডেকে আনছি। সব সময় ওই মেয়ে না খেয়ে থাকবে? অভ্র, অনুহি না খেয়ে আছে। এখন খেয়ে নিবে, সমস্যা কি? জিজ্ঞাসা করলা না যে? উনি নিজের খেয়াল নিজে রাখতে জানে। অভ্র আর কিছু না বলে চলে আসে। অনুহের বুকের ভিতরটা কেবল মোচড়াতে শুরু করে দেয়। অভ্রের দেওয়া অ্যাভয়েডগুলো একদমই সে নিতে পারছে না, তবুও সহ্য করতে হবে। একটা সময় সে এসবই করেছে, এখন সেগুলোই তার উপরে ফিরে আসছে। অভ্র নীলার রুমের কাছে আসে, দরজায় টোকা দেয়। ভিতর থেকে নীলা বলে, খোলাই আছে, আসুন। অভ্র ভিতরে আসলো। নীলা বইয়ে মুখ গুজে বসে আছে। অভ্র কোনো কথা না বলে বইটা বন্ধ করলো। নীলা কপাল কুঁচকে তাকায় অভ্রের দিকে। মেডিকেল স্টুডেন্টরা যদি বই না পড়ে একটু দার্শনিক হতো, তাহলে শরীরের রঙের পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ও জানতে পারত। অনেক পড়া আছে। পড়িও, কিন্তু মেডিকেল স্টুডেন্টরা কি জানে না সময়ের খাবার সময়ে খেতে হয়? এখন খাবার খেতে হবে। একটু পরে যাই। আপনি তো দেখি আমার মায়ের মতোই এমন করছেন। চুপ, স্যার জানলে সমস্যা হবে। আসো বলছি, না হলে কিন্তু পরে পড়তে দেব না বলে দিলাম। আচ্ছা যাচ্ছি। নীলা উঠল। অভ্র নীলার হাত ধরে বাহিরে নিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামছে 2 জন। অনূহি তাকিয়ে আছে ওদের দিকে। অভ্র নীলার হাত ধরে নিয়ে আসছে খাবার টেবিলের দিকে। অনূহির প্রচন্ড রাগ লাগে, কিন্তু চুপচাপ সহ্য করছে। অভ্র গিয়ে অনূহির পাশের চেয়ারে বসলো। অনূহিকে বলে, ম্যাম আপনি ওই চেয়ারে যান তো, নীলা এখানে বসবে। কেন? আমার পাশের চেয়ার তো ফাঁকা আছে, সে ওটাতে বসুক। আপনাকে যেটা বললাম সেটা করেন তো, যান ওটাতে। অভ্র উঠে অন্য চেয়ারে বসলো। নীলাকে নিয়ে অভ্র পাশাপাশি চেয়ারে বসে। তানিয়া ভাত বেড়ে দেয় সবাইকে। সবাই খেতে বসে। তানিয়া গরুর মাংস নীলার প্লেটে দিতে যাবে, তখনই অভ্র বলে, ভাবি ওর গরুর মাংসে অ্যালার্জি, মুরগির মাংস দাও, ও গরুর মাংস খায় না। বাহ, তুমি তো দেখি সবকিছু জানো। হ্যাঁ একটু জানতে হয়, সেখানেই তো কয়দিন ছিলাম, তারপরই জেনে গিয়েছি। খুবই ভালো। তা আমাদের অনুহির যে গরুর মাংস পছন্দ সেটা জানো তো? এত জেনে কি হবে, যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। দ্রুত দাও তো, ওর পড়া আছে, দেরি করলে সমস্যা। আচ্ছা আচ্ছা। অনূহি অভ্রের থেকে নীলার এমন কেয়ার দেখে নিজেকে সামলাতে পারে না, সবার আড়ালে কেঁদে ফেলেছে। অনূহি দ্রুত টিস্যু দিয়ে চোখ মুছলো। জলদি বলে, উফ ভাবি, তুমি না কি যে করো, এত ঝাল কেউ মাংস দেয়? চোখ দিয়ে পানি পড়ে গেল আমার। আমি তোমাকে রান্নাতে হেল্প করব। আচ্ছা করিও, এখন খাও তো, অনেক রাত হয়ে গেছে। ওহ মা, নীলা কিন্তু অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারে। তাই নাকি? তোর তো আবার খিচুড়ি অনেক পছন্দ, তাহলে নীলাকে বলিস রান্না করতে। আপনি তো বলেননি আপনার খিচুড়ি অনেক পছন্দ। এমনিতে কেউ তো জিজ্ঞাসা করে না আমার পছন্দ কি, আমার কি লাগবে, আমার কোনো জিনিস অপছন্দ, এসব কেউ তো জানতে চায় না, তাই বলিনি। ও তাই নাকি? আচ্ছা আমাকে বলবেন কি পছন্দ আপনার? আমিও খিচুড়ি রাঁধতে পারি। পারো? তুমি রাঁধতে পারো? হ্যাঁ পারি, সবই পারি আমি। তাহলে একদিন অনুহির খিচুড়ি করবে, আর একদিন নীলা। অনূহি কথাগুলো বলে অভ্রের দিকে তাকিয়েছিল। ভেবেছিল অভ্র অবাক হবে,
কিন্তু অভ্র অনহির দিকে তাকালই না। দ্রুত খাবার শেষ করে ওরা সবার আগে নীলা খাবার শেষ করে রুমে চলে যায়। কিছু সময় পর অভ্র আর অনহি খাবার শেষ করে নিজেদের রুমের দিকে যেতে থাকে। নীলা দরজার কাছে দাঁড়ানো। অভ্রকে দেখে নীলা বলল, আমার রাতেই কফি খেতে হয়, কিছু মনে না করলে কফির ব্যবস্থা করা যাবে? হ্যাঁ যাবে, তুমি রুমে বসো, আমি কফির ফ্লাস্ক নিয়ে আসছি। থ্যাঙ্কস। অভ্র ঘুরে তাকায়। নীলা রুমে চলে গিয়েছে। অনহিকে দেখতে পায়। অভ্র অনহির পাশ কাটিয়ে চলে যেতে থাকে। অনহির সামনে এসে দাঁড়ায়। অভ্র বলে, কি সমস্যা, কিছু বলবেন? তোমার কি সমস্যা? আমাকে কেন এড়িয়ে চলছো? আপনাকে সাথে নিয়ে চলার কথা ছিল নাকি? জানতাম না তো। দেখো অভ্র, তুমি বেশি বাড়াবাড়ি করছো, কিন্তু আমার কিন্তু সহ্য হচ্ছে না। এক্সকিউজ মি, আমি কি করলাম? আপনাকে তো কিছু বলিনি, তাহলে করলামটা কি? আর আপনার সহ্য করা দিয়ে আমি কি করব? মারবেন নাকি? আপনি পারেন মারতে, এছাড়া কখনো ভালোবাসতে পারবেন না। অভ্র, আমাকে আপনি করে বলা বন্ধ করো। কেন? আপনি কি আমাকে তুই করে বলবেন? এক মিনিট, আপনি আমাকে এখনো তুই করে বলেননি তো, কি সমস্যা? তোমার সমস্যা আমাকে বলো। দেখো, রাগ ওঠাবা না অভ্র, আমার সত্যি এসব সহ্য হচ্ছে না। তা কোনটা সহ্য হচ্ছে না শুনি? তোমার সাথে ওই মেয়েটার ন্যাকামি একদমই সহ্য হচ্ছে না। কেন, কি সমস্যা? আমার তো সহ্য হয়েছিল মিস্টার সুমন সাহেব, যখন আপনার চুল ধরে টানছিল, গালে নাকে হাত দিচ্ছিল, হাত ধরে বসেছিল, খুব ভালো লাগছিল। তাহলে আপনার কি সমস্যা? আর তাছাড়া আপনি আপনার হাজবেন্ডকে অন্যদের সামনে হাজবেন্ডের পরিচয় দিতে লজ্জাবোধ সংকোচ করেন, তাহলে আমি যা ইচ্ছে করি আপনার তাতে নিশ্চয়ই কিছু আসে যাবে না, তাই না? দেরি হয়ে যাচ্ছে, নীলার জন্য কফি বানাতে হবে। অভ্র কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে থাকে। অনহি আবার সামনে এসে দাঁড়ায়। অভ্রের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কফি বানাতে পারো? হ্যাঁ পারি, কেন পারবো না? এটা জানি না কেন আমি। আপনি কখনো জানতে চেয়েছেন নাকি? ও আপনি জানতে চাইবেন কেন? আপনার কাছে আসতে যেখানে অধিকার লাগে সেখানে এসব জানার কোনো দরকার নেই, তাই না? আমার জানতে হবে। আর কি কি পারো? আমি বলতে বাধ্য নই। বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস? কি? মানে না, কেন জেলাস হব? জেলাস হওয়ার কোনো মানে হয় না। তোমার মতো ছেলের জন্য কখনো জেলাস হব না আমি। রাইট, জেলাস হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? ওই যে ভাগ্যিস আপনি বাসর রাত থেকে আমাকে অপমান করে অ্যাভয়েড করে দূরে সরিয়ে রাখছিলেন, তা না হলে আজকে আমি আমার মনে ভালোবাসাটা বুঝতে পারতাম না। মানে? বুঝে নেন। অভ্র আর কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত চলে আসে। অনহির চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ওর সবকিছু ভাঙতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু অভ্র কি বোঝালো? সে কি অন্যের প্রেমে পড়েছে? অভ্র কি অন্যকে ভালোবাসার ইঙ্গিত দিয়েছে? অনহি দ্রুত রুমে আসে, দরজা আটকে কাঁদতে শুরু করে। তারপর অভ্র রুমে আসে অনেক রাতে। অনহিকে ঘুমাতে দেখে সে কাঁচো মাচো টাইপ হয়ে শুয়ে আছে। অভ্র এগিয়ে আসে। বালিশ ছাড়াই শুয়ে আছে অনহি। অনহির মাথার নিচে বালিশ গুঁজে দেয়। তারপর কাঁথাটা অনহির গায়ে দিয়ে চলে আসবে, তখনই অনহি অভ্রের হাত ধরল। হাতটা নিজের কোলে নিয়ে পেছিয়ে ঘুমিয়ে পড়ে। অনহি জানেই না কিছু, সে পুরো ঘুমের দেশে পাড়ি জমিয়ে ফেলেছে। অভ্র বসলো বিছানার উপরে। অনহির কপালে হাত বুলিয়ে দিতে থাকে, আর অনহি অভ্রের হাত পেছিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে অভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফাতে গিয়ে ঘুমিয়ে যায়। সকালে অনহির ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখতে পায় সে ভালোভাবেই শুয়ে আছে, গায়ে কাঁথা দেওয়া, মাথার নিচে বালিশ দেওয়া। কিন্তু ওর ঠিকই মনে আছে কাঁদতে কাঁদতে সে বিছানায় ঘুমিয়ে পড়েছিল। তাহলে এভাবে সে কখন ঘুমিয়েছে? অভ্রের দিকে নজর যায়। অভ্র শুয়ে আছে সোফাতে। রুমে এতদিন সোফা ছিল না, অভ্রই আনিয়েছে আজকে। অভ্রের কাছে আসে অনহি। অভ্রের কপালে একটা চুমু বসিয়ে দেয়। তারপর বিছানায় এসে কাঁথা মুড়ি দিয়ে আরেকটু ঘুমালো। আবির, রাজীব এখন নেই। শুনেছি রাজ কোমা থেকে বের হয়েছে। সে অনেকটা সুস্থ, কিন্তু তোর উপরে অ্যাটাক করবে যে কোনো সময়। সকাল সকাল ঘুম ভাঙতেই অভ্র ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে তখনও প্রায় সবাই ঘুমিয়ে, তবে অভ্র সকাল থেকেই জেগেছিল। অনহি এসে ওর কপালে চুমু দিয়ে যখন কাঁথা মুড়ি দেয়, অভ্র তখনও জেগে। মুচকে আসে সে। তারপরে উঠে চলে আসে অফিসে। এটা রোল্যাক্স গ্যাংয়ের সিক্রেট অফিস। অভ্র বলল, রাজের বিষয়টা এখন ভাবছি না। আমি জানি সে আমার উপর যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, আমি সেটার সুযোগে আছি। কিন্তু আদনান স্যার বলেছে এমপিকে সরাতে। এমপিকে আমার চাই। এমপিকে সরাতে পারলে আদনান স্যার এই চেয়ারে বসবে। আচ্ছা আবির, তুই যে এত কিছু করিস আদনান স্যারের জন্য, কিন্তু কেন? পরে একদিন বলবো। তবে এতটুকু বলি, আদনান স্যার কিন্তু একজন ডাক্তার, তারপর অনেক কাহিনী আছে।
ও আচ্ছা, এমপি যে মেয়েকে প্রেগনেন্ট করে মেরে ফেলেছিল সেই মেয়ের বাড়ির খোঁজ পেয়েছি। আমরা সব ইনফরমেশন কালেক্ট করছি, তুই কিন্তু সাবধানে থাকবি। অভ্র চলে আসে সেখান থেকে। অনহির কথা ভাবে, অনহিকে কিভাবে আরো জ্যালাস ফিল করানো যায় সেই প্ল্যান মাথার মধ্যে ঘুরতে থাকে। অভ্র কতগুলো চকলেট কিনলো। বাড়ির দিকে আসে সে। কলিং বেল বাজাতেই অনহি দরজা খুলে দেয়। অভ্রকে দেখতে পায় অনেকগুলো চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। অনহি চকলেট দেখেই তো অনেক খুশিতে প্রশ্ন করলো, এগুলো কি আমার জন্য? একদমই না। তাহলে? সামনে থেকে শুনুন। অনহিকে সরিয়ে দেয় অভ্র, তারপর সোজা চলে আসে বাড়ির ভিতরে। অনহিও পিছু পিছু আসে। অভ্র নীলার কাছে আসলো। নীলাকে চকলেটগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও তোমার জন্য, তোমার তো পরীক্ষা কালকে। চকলেট খাবা আর পড়বা, এতে বোরিং ফিল হবে না। উফ, মানে অব্র, আপনি কত ভালো। এমন দেখভাল মানুষ কিন্তু সব মেয়েই চায়। আপনি গ্রেট। ইটস ওকে, কিন্তু সবাই তো সবকিছু বুঝবে না। যাই হোক, পড়ো। অভ্র চলে আসে ওর রুমে। অনহির রাগে মন চাচ্ছে অভ্রের মাথা দেয়ালের সাথে বারবার লাগিয়ে ফাটিয়ে ফেলতে, কিন্তু কিছুই ওর করার নেই। তারপর সকাল পেরিয়ে দুপুর হয়। নীলা, তানিয়া, অনহি তিনজন মিলে রান্নাঘরে আজকের দুপুরে নীলার বানানো খিচুড়ি দিয়ে লাঞ্চের আয়োজন করা হচ্ছে। অভ্র আসে রান্নাঘরের ফ্রিজ থেকে পানি খেতে। অভ্র ফ্রিজ থেকে পানি বের করে নীলার পাশে দাঁড়ায়। নীলা তখন পেঁয়াজ কাটছিল। অভ্র নীলাকে দেখে বলে, এই নীলা, সাবধানে কাজ করবা, হাত যেন না কাটে, কালকে এক্সাম আছে। এত চিন্তার কিছু নেই, এটা আমি পারি ভালো, অনেক সময় করি। তাই নাকি? আচ্ছা, তাহলে দেখে শুনে করবে, কোনো রকম যেন হাত না কাটে। ছোট ভাই, এখানে যে আমরাও আছি, আমাদের দিকেও একটু তাকাও। আমরাও তো কাজ করছি, খালি নীলাকে সাবধানে থাকতে বললে হবে? আপনারা এমনিতেই পারেন, সমস্যা নেই। অনহি কাঁচামরিচ কাটছিল, অভ্রের কথা শুনছিল এতক্ষণ। অনেক রাগ হচ্ছে, ইচ্ছে করছে বটি দিয়ে অভ্রের গলায় জোরে টান দিতে। শয়তান ছেলে, ঘরে বউ থাকতেও সে অন্য মেয়ের পিছনে পড়ে আছে। লজ্জা করে না বেটা বজ্জাতের? অভ্র কারো দিকে না তাকিয়ে চলে আসতে যাবে, আর অনহি অন্য মনস্ক হয়ে মরিচ কাটার ফলে তাৎক্ষণিক আঙ্গুলে বটি লাগিয়ে ফেলে। কেটে যায় অনেকটা। আহ করে শব্দ করলো অনহি। তানিয়ার সাথে সাথেই বলে, অনু কাটছে হাত, সাবধানে করবা না। অভ্র ঘুরে থাকায় অনহি আঙ্গুলের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে অনেক। অভ্রর সাথে সাথেই অনহির কাছে চলে আসে, হাতটা ধরে ট্যাপের পানিতে ধুয়ে দেয়। তানিয়াকে বলে, ভাবি, বরফ দিন তো, বের করে জলদি, সাবধানে কাজ করবেন না। স্যাভলন নিয়ে আসেন তো, কতখানি কাটছে। ইস। অভ্র কথাটা বলে অনহির কাটা হাতের আঙ্গুলটা নিজের মুখের ভিতর পুড়ে নেয়। নীলা, তানিয়া, এমনকি অনহিও অবাক হয় অভ্রের কাণ্ড দেখে। জিভ দিয়ে অভ্র অনহির কাটা আঙ্গুলের মাথা ঘষতে থাকে। অনহি কোনো কথাও বলছে না, কেবল চোখ দিয়ে একটু একটু করে পানি পড়ছে। 2 মিনিট এভাবে রাখার পর তানিয়া বরফ এনে দেয়। অভ্রর গালে ঠোঁটে রক্ত লেগে আছে কিছুটা। অভ্র স্যাভলন দিতে যাবে, তখন অনহি বলে, আমি স্যাভলন দিব না, অনেক জ্বলবে। এমনিতেও অনেক জ্বলছে, দিব না স্যাভলন। চুপ, ঠাস করে একটা চট দেওয়া উচিত আপনাকে। দেখে শুনে কাজ করতে কি হয়? হ্যাঁ, কাজের সময় মন কোথায় থাকে? বটিতে বসে অমনোযোগী কাজ। ধুর, কি যে করেন না আপনি। চোখ মন দুটোই কি বাহিরে খুলে আসছেন? অভ্রের ছাড়ি খেয়ে অনহি চমকে যায়। ভয়ে চুপ হয়ে গেছে অনহি। নীলা অবশ্য অবাক হয়েছিল, কিন্তু অনহির চমকানো দেখে হেসে ফেলেছে। তানিয়াও হাসতে থাকে। কিছু সময় কাটা জায়গাতে বরফ লাগিয়ে রান্নাঘর থেকে বের করে আনে অনহিকে, সোফাতে বসায়। তানিয়া আর নীলা রান্নাঘরেই রান্না করতে বিজি হয়ে পড়ে। অভ্র স্যাভলন লাগিয়ে তুলা দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দেয়। অনেক জ্বালা করে। অনহি অভ্রের শার্ট চেপে ধরে। অভ্রের দিকে তাকিয়ে থাকে সে। অভ্র অনহির কাটা জায়গাতে মলম দিয়ে দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে, আপনার আজকে আর কোনো কাজ করা লাগবে না, চুপচাপ বসে থাকবেন। কাটা জায়গা ভেজাবেনও না, অনেকটাই কাটছে। খাবার খেয়ে ব্যথার মেডিসিন খাবেন। দেখে শুনে কাজ করতে কি হয় আপনার? সব সময় কিছু না কিছু করবেনই। এভাবে কাজ করলে যদি বড় কিছু হয় তাতে কি? আমার তো আর কেউ নেই যে সাবধানে কাজ করতে বলবে, ভালোবেসে আদর করে। আমাকে যারা বলে তারা বকাঝকা দিয়েই বলে, কিচ্ছু কখনো ভালোভাবে বলেনি। আচ্ছা, তাই নাকি? তা এখন বলছি ভালোভাবে সাবধানে কাজ করবেন, যেন আর কোথাও না কাটে। ওকে? লাগবে না, আমি চেয়ে নিলাম বলে তাই। আমার লাগবে না সিম্প্যাথি। নিচ থেকে যদি কেউ দেয় সেটা আলাদা বিষয়।
এই হলো মেয়ে মানুষের সমস্যা। যখন কোনো পুরুষ নিজ থেকে ভালোবাসা আদর কেয়ার দিতে চায় তখনই সেটাতে তারা বিরক্ত, লাগবে না করে। অথচ সেই পুরুষই যখন দূরে সরে যাবে তখন মেয়ে মানুষের কথায় যদি কিছু দিতে চায় তখনই তাদের শুনতে হয় চেয়ে নিচ্ছি বলে দেওয়া হচ্ছে, লাগবে না। হায় রে বেডি মানুষ। ওই বেডি মানুষ বলবা না। মেয়েরা এইরকমই, মেয়েরা রাগ করে, সেই রাগেও ভালোবাসা থাকে। মেয়ে মানুষ বিরক্ত হলে চলে যেতে চায়, কিন্তু রাগ করলে আরো ভালোবাসা চায়। বুঝতে হবে পুরুষদের এগুলো, নিজেরা কিছুই বোঝে না, খালি বেডি মানুষ খারাপ, তাই না? অব্র কিছু বলল না। অনহির কথা শুনে চুপ হয়ে গেল। অনহি অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র মাথা নিচু করে নেয়। অনহি মনে মনে বলে, আমার হাত কাটছে, তাতে তোমার কি? তোমার চোখে মুখে চিন্তার ছাপ কেন? মানুষকে সাবধান করবা না? করো। আমার হাত কাটলে তোমার কি? কেন ছুটে আসছো? কেন নিজের মুখে আঙুল দিয়েছো? কেন কেয়ার করেছো? আমাকে তো ডিভোর্স দিবা, তাহলে ভালোবাসা দেখাচ্ছ কেন? অনহি অব্রের ঠোঁটের উপরে থাকা রক্তের দাগটা নিজের ওড়না দিয়ে মুছে দেয়। অব্র সেখানে আর বসে থাকতে পারে না। জলদি অনহির সামনে থেকে উঠে চলে আসতে যাবে, তখনই অনহি অব্রকে ডাক দেয়। অব্র, তুমি তো বলেছিলে আমাকে আর চাও না, তাহলে আমার হাত কেটে যাওয়াতে তোমার চেহারাতে চিন্তার ছাপ দেখলাম কেন? অব্র অনহির দিকে তাকায় না, তাকাতে যাচ্ছে না সে। অব্র অনহির দিকে না তাকিয়ে বলে, আপনি অফিসিয়ালি এই বাড়ির বউ, এখনো ডিভোর্স হননি, বরের অধিকার দেননি আপনি, কিন্তু আপনি আমার বউ। সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে আপনাকে দেখে শুনে রাখা, না হলে মা বাবা বকা দেবে যে আমার বউকে আমি কেয়ার করছি না। ব্যাস এটাই কারণ। হো, তার মানে তুমি আমাকে কেবল কেয়ার করছো বাবা মার বকার ভয়ে? তাছাড়া আবার কি, এই যে আপনার হাত কাটছে, যদি কিছু না করতাম ভাবি, মা আর বাবাকে বলতো অনুহির হাত কেটে গেছে কাজ করতে করতে। অব্র সেখানে ছিল, অব্র দেখেও কিছু বলেনি, তখন মা আমাকে অনেক বকতো, তাই আপনার জন্য এতটুকু করলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনহির প্রচন্ড রাগ হচ্ছে। উঠে গিয়ে টেবিলে থাকা গ্লাসটি ছুঁড়ে ফেললো ফ্লোরে, তারপর সোজা রুমে চলে যায়। রুমের দরজা ভেতর থেকে আটকে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক কান্না পাচ্ছে অনহির, কিন্তু কাঁদবে না সে। রাগে কান্নাটা চেপে আছে। সে এসির অনেক পাওয়ার বাড়িয়ে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে জানে না অনহি। অব্র চলে আসে রোলেক্সের অফিসে। এখানে সবাই বসে আছে। অব্র আসতেই সাকিব বলে, আবির, এই যে কিছুদিন আগে ফাঁকা ভার্সিটিতে যে ড্রাগস সেলার বিষয়টা উঠলো না, সেই বিষয়ে ভার্সিটির সিকিউরিটি গার্ড জড়িত আছে। আমরা খোঁজ নিতে গিয়ে এটা পেয়েছি, আর সে মেয়ের পরিবারের সাথে কথা বলেছি। জানতে পারি মেয়েটাকে চাকরির নাম করে এমপি তাকে নিয়ে আসে, তারপর এমপির একটা গোপন বাড়িতে রাখে। সেখান থেকেই এমপি দিনের পর দিন মেয়েটার উপর নির্যাতন করে। মেয়েটা না পারতো পালাতে, না পারতো সহ্য করতে। এখন মেয়েটা কোথায় আছে কেউ জানে না, হয়তো খুন হয়েছে। গ্রেট, আমাদের ওই দারোয়ানের সাথে কথা বলতে হবে। দারোয়ান আমাকে চেনে, হয়তো সে তোমাকেও চিনবে। দারোয়ানের সাথে আমার বন্ধু নেহালের একটু খাতির আছে, নেহালের মাধ্যমে ওনাকে তুলে আনার ব্যবস্থা করছি। অব্র কথাগুলো বলে নেহালকে কল দেয়। নেহাল প্রথমেই কলটা রিসিভ করে। বন্ধুদের সাথেই ছিল নেহাল। হঠাৎ অব্রের কল সবার থেকে দূরে এসে বলে, কিরে মামা, তোকে ভার্সিটিতে দেখি না। সেই যে বাসায় আসলি, কোথায় ছিলি এতদিন? বললিও না ঠিক মতো। থানা পুলিশ করে পায়ের জুতা পাতলা হয়ে গিয়েছিল, আর এখন তুমি চান্দু ভুলে গেছো? না রে, ভুলবো কেন? আর বাচ্চাদের মতো কথা বলা অফ করো। শোনো, একটা কাজ আছে। দারোয়ান লতিফকে চিনিস না? হ্যাঁ চিনি, আমার সাথে তো ওনার বেশ খাতির আছে। কেন, তাকে দিয়ে কি হবে? তোর কাজ হলো লতিফকে যেভাবে হোক আমার কাছে আনতে হবে। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে চলে আসবি। কিন্তু কেন? তিনি বা শুধু শুধু আমার সাথে যাবে কেন? এটা তোর কাজ। আরেকটা কথা, এটা কাউকে বলা যাবে না। আর ভার্সিটি শেষ হতে যাচ্ছে, এখনই কর। অব্র ফোনটা কেটে দেয়। নেহাল বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। অব্র যেহেতু বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। নেহাল লতিফ কাকুর কাছে আসে। লতিফ নেহালকে দেখে খুশি হয়। লতিফের সাথে নেহালের খাতিরের পিছনে একটা কারণও আছে। নেহাল বলে, কাকু, একটা জায়গাতে যেতে হবে, অনেক বিপদে পড়েছি। কি হয়েছে বাবা? আমার গার্লফ্রেন্ড আছে না, ও বেড়াতে গিয়েছিল ওর কয়েকটা কাজিনদের সাথে। এখন সেখানকার কিছু ছেলেরা মিলে ওদের সবাইকে কর দিয়েছে। আমার মুরব্বি বলতে আপনি ছাড়া কেউ নেই এসব শেয়ার করার জন্য। আপনি মেয়ের বাবা হয়ে যাবেন, তাকে নিয়ে আসতে হবে। ও এই ব্যাপার,
আচ্ছা ঠিক আছে চলো। ওরা দুজন একটা ট্যাক্সি নেয়, তারপর অভ্রের পাঠানো লোকেশনের দিকে যেতে থাকে। রাজীব পলাতক, কিন্তু কেন? রোলেক্স গ্যাংয়ের নাম শুনতেই রাজীব নিখোঁজ। রাজ অনেক সুস্থ হয়ে ফিরেছে, এটা রাজীবের কানে গিয়েছে। সুস্থ হয়ে ফিরে তার বাবাকে পায়নি রাজ। রাজ বসে আছে। অভ্রকে মারার জন্য সে অনেক ধরনের প্ল্যান করতে থাকে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রাজ কলটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বলে, রাজ, আমি তোর বাবা বলছি। কেমন আছিস? ঠিক আছিস তো? ও বাবা, তুমি কোথায় আছো? কেমন আছো? রাজ, এত কথা বলার সময় নেই। তোকে যে জন্য ফোন করছি সেটা বলি। বাবা, তার আগে বলো, অব্র কোন জেলে আছে? আমি ওকে বের করে মেরে ফেলবো। অভ্রকে পুলিশ থানা নিয়ে যেতে পারেনি, আর সে অভ্র না। মানে কি? আগে বলো, কেন পারোনি? অভ্রকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় থেকে আর কে? সংস্থানের সবচাইতে পাওয়ারফুল গ্যাং রোলেক্স চলে আসে। রোলেক্স গ্যাং কিন্তু আর কে সংস্থাকে লিড করে। বলা যায় রোলেক্স গ্যাং না থাকলে আর কে সংস্থান অনেক আগেই শেষ হয়ে যেত। আর কে সংস্থান সারা বিশ্ব লিড করেছে, আর এটাকে প্রতিনিধিত্ব করে রোলেক্স গ্যাং। কিন্তু বিডিতে রোলেক্স গ্যাংয়ের মেম্বার আছে, ওরাই অভ্রকে বাঁচিয়েছে। তুই সাবধানে থাকিস। কি? রোলেক্স গ্যাং বিডিতে আছে? কি বলো বাবা, এটা হতেই পারে না। আমার স্বপ্ন রোলেক্স গ্যাংয়ে ঢোকা। এত বছর চেষ্টা করেও পারলাম না। যাদের নামে পুরো বিডি কেঁপে যায়, তারা অপরের মতো একটা নাদান ছেলেকে সেভ করবে? এক মিনিট, অপর নাদান না, ও তো একটা সাইকো। আমাকে পাগলের মতো মেরেছে। ওর মধ্যে কোনো মায়া দয়া দেখিনি আমি। কে হিংস অপর। আমার ওকে মারতেই হবে বাবা। আবার সেটা ভার্সিটির ভিতরেই। ভার্সিটিতে অব্রকে মারলে আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। কথা শুন তুই। নো, আই নিড অব্র ফর কিল। রাজ কথাটা বলেই ফোনটা কেটে দেয়। অভ্রকে মারার প্ল্যান সাজায়। সে অভ্রকে ভার্সিটির ভিতরেই মারবে। নেহাল অভ্রের দেওয়া লোকেশনে এসে অভ্রকে কল দেয়। অভ্র ফোন কেটে দেয়। সাকিব এসে নেহালের পিছনে দাঁড়ালো। নেহাল সাকিবকে দেখেই বলে, সাকিব ভাই, আপনি আপনি না অভ্রের মামাতো ভাই? অভ্র কোথায়? অভ্র আছে। কিন্তু নেহালের ফোন বেজে উঠল। অভ্রের সিম থেকে কল। নেহাল রিসিভ করে। অভ্র নেহালকে বলে, লতিফ চাচাকে কেন আনতে বললাম জানিস? কেন? চাচা আমাদের ভার্সিটির মেইন ড্রাগ সাপ্লাইয়ার, মানে রাজের খাস লোক। কি কি বলিস? কিভাবে সম্ভব? সবই সম্ভব। সাকিবের সাথে তুই চাচাকে নিয়ে আয়, বাকিটা তুই দেখতে পারবি। অভ্রের কথা মতো সাকিব, নেহাল ও লতিফ চাচাকে নিয়ে যেতে থাকে। কিছু সময় হেঁটে একটা ঘর দেখতে পাই। এটা জঙ্গলের ভিতরে। অভ্রকে দেখতে পাই বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওরা তিনজন রুমে প্রবেশ করলো। লতিফ নেহালকে বলে, বাবা, তোমার গার্লফ্রেন্ড কই? এটা তো অব্র। তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কি অব্র আটকে রেখেছে? লতিফ কথাগুলো শেষ করতেই সাকিব এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় লতিফের গালে। লতিফ কিছুটা ছিটকে পড়ে। নেহাল চিৎকার করে ওঠে। অভ্র বলে, চাচা, আপনাকে তো আমি ভালো মানুষ ভাবতাম। আপনি তো অনেকটা অমানুষের মতো কাজ করে ফেলেছেন। কি হয়েছে? তোমরা কারা? আমাকে মারছো কেন? কি করলাম আমি? মামুন ভাই। মামুন নামের একটা ছেলে এসে অভ্রের হাতে একটা বড় হাতুড়ি দেয়। অভ্র লতিফের কপালে হাতুড়ি ঠেকিয়ে বলে, সহজ সরল মানুষটার আড়ালে যে খারাপ মানুষ লুকিয়ে থাকে, সেটা অনেকেই টের পায় না। অভ্র, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? চাচার গায়ে কেউ কোনো আঘাত করবে না। চুপ থাকতো। চাচা শোনেন, আপনাকে লাস্ট অ্যান্ড ফার্স্ট কোশ্চেন, রাজের হয়ে কত টাকা ড্রাগস সেল করেছেন ভার্সিটিতে? সময় মাত্র 10 সেকেন্ড অ্যান্সারের জন্য। এরপর কি হবে আপনার তা ধারণার বাহিরে। আকাশ ভাই, ইলেকট্রিক শকের ব্যবস্থা করেন। লতিফ ঘাবড়ে যায়। ভয়ে আশেপাশে তাকায়। অভ্র শুনতে থাকে। শেষের 3 সেকেন্ড বাকি থাকতেই লতিফ অভ্রের পা জড়াই ধরে বলে, বাবা, মাফ করে দাও। আমি কি করবো বলো? আমি রাজকে মারার জন্যই ওর দলে যোগ দিয়েছিলাম। কি? রাজকে মারতে? হ্যাঁ, ওর বাবা রাজীব আমার মেয়েকে চাকরির নাম করে নিয়ে আসে। আমার মেয়েকে একটা বাড়িতে আটকে রেখে রাজীব দিনের পর দিন আমার মেয়ের ওপর নির্যাতন করে। কুত্তার বাচ্চা রাজীব বাবা হয়ে আমি কেবল শুনেছি, চেয়েছি, দেখেছি। রাজ এসব জানে না। তার বাবার কীর্তি
জানে না কিছুই। আমার মেয়েটা সুইসাইড করে লাশটা ওরাই নদীতে ফেলে দেয়। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম রাজীবের ওপর প্রতিশোধ নেব। কোনো থানা পুলিশ করতে দেয়নি। আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে ভার্সিটির দারোয়ানের চাকরি দেয়। তারপরেই ভেবেছিলাম রাজকে আমি মারব, সেজন্য ওর দলে আমার যেতে হয়। তাই ওর হয়ে আমি কাজ করছি, আমাকে মাফ করে দাও। সবকিছু শোনার পর সেখানে থাকা সবাই চোখ দিয়ে এক টোপ করে হলেও পানি পড়ে। অব্র জোরে শ্বাস নিয়ে বলে, চাচা চিন্তা নেই, রাজীব মরবে, আর তবে সাকিব ভাই যা বলবে সেভাবে আপনি কাজ করবেন। আপনার কোনো ভয় নেই, আমরা আছি, সাকিব ভাই বুঝিয়ে দেন। অব্র কথাগুলো বলে সেখান থেকে বের হয়, সাথে নিহালও আছে। তারপর অব্র বাড়িতে আসে, কলিং বেল চাপে, কিন্তু কেউ দরজা খুলে না। নিহালের করা প্রশ্নগুলো মনে পড়ছে অনেক। নিহাল বারবার করে জানতে চেয়েছে যে কি করে অব্র, কিন্তু অব্র বলেছে সময় হলে জানাবে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও কলিং বেল চাপে। তানিয়া ভাবি এসে দরজা খুলে দেয়। অব্র বলে, আপনি? অনুহি কোথায়? ও তো রুমে, সেই যে রুমে গিয়েছে আর বের হয়নি। দেখেছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। মেডিসিন খেয়েছে? দুপুরে খাবারই খেলো না, আর মেডিসিন? এই মেয়েটা যে কি করে। আচ্ছা খাবার বাড়েন তো দেখি কি হয়েছে। অব্রের কথা মতো তানিয়া খাবার বেড়ে দেয় প্লেটে। তারপর দরজার কাছে আসে অব্র, দরজায় টোকা দেয় অব্র। বাইরে থেকে বলে, দরজা খুলুন, ভিতরে আসবো। কোনো শব্দ হলো না। খট করে দরজা খোলার শব্দ হয়। অব্র ভিতরে এসেই অবাক। পুরো ঘরে যেন বরফ পড়া অবস্থা। এত ঠান্ডা কেন? তাপমাত্রা যেন 20 ডিগ্রির নিচে। উফ, এই মেয়ে যে কি করে। অব্র দ্রুত এসে অফ করে দেয়। অনুহি বিছানায় এসে বসেছে। অব্রও আসলো, অনুহির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? এভাবে এসিড পাওয়ার বাড়িয়ে দিয়ে কি করছেন চেহারার? রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। তাতে তোমার কি? আমার কি মানে? কি বলেন? হ্যাঁ সমস্যা নেই, তোমার মা বাবা জানবে না আমার কিছু হলে, তোমাকে বকবে না। কি আজব। আচ্ছা যাই হোক, মেডিসিন নিতে বলেছিলাম, খাবারও না খেয়ে মেডিসিন না নিয়ে শুয়ে আছেন। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা করব, কারো কাছে বলার প্রয়োজন মনে করি না। আচ্ছা মনে করতে হবে না, এখন খাবার খেয়ে মেডিসিন দিবেন। পারবো না। কথা শুনুন, যেটা বলছি সেটা শুনুন। বলেছি না নিব না। কি হয়েছে? কিছু হয়নি। তাহলে মেডিসিন নিতে হবে। দেখি হা করেন, খাইয়ে দিচ্ছি। এক কথা বারবার কেন বলছো? বলেছি না লাগবে না কিছু। ও আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে বাবার বাড়িতে চলে যাব, আর আসবো না। তোমার ডিভোর্স দিতে হলে সেখানে পেপারটা পাঠিয়ে দিও। আচ্ছা দিব, এখন হা করেন। কি আজব, আমার কোনো কথা পাত্তা দিচ্ছ না কেন? তোমার কি সমস্যা? সেটা তো কালকে দেখা যাবে, এখন হা করেন, জলদি হা করেন। বলেছি না আমি পারবো। অনুহি কথাটা আর শেষ করতে পারে না। অব্র অনুহির ঠোঁটে চুমু বসিয়ে দেয়। কয়েক সেকেন্ড লিপ কিস করে ছেড়ে দেয়। অনুহি চোখ বড় বড় করে অব্রের দিকে তাকিয়ে থাকে। অব্র প্লেটে খিচুড়ির সাথে মাংস মাখাতে থাকে। অনুহির দিকে বাড়িয়ে দেয়। অনুহি এমনিতেই অব্রের কিস করার জন্য হাঁ করেছিল অবাক হয়ে, আর অব্র সে হাঁ করা গলে খাবার দিয়ে দেয়। অনুহি চিবাতে থাকে। এভাবে 10 মিনিট কেউ কোনো কথা বলে না। অব্র খাবার খাওয়াতে থাকে অনুহিকে। অনুহি খেতে থাকে। কি বলবে অনুহি বুঝতে পারছে না। খাবার প্রায় শেষ। অনুহির বিষম লাগে। দ্রুত অব্র গ্লাসে পানি ঢেলে অনুহিকে পানিও খাইয়ে দেয়। অনুহির নাক দিয়ে কিছুটা পানি ঝরছে। এমনিতে কত ঘন্টা এসির মধ্যে ছিল, তার উপর আবার ঝাল খাবার। অব্র টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দেয়। তারপর মেডিসিন এনে অনুহিকে খাইয়ে দেয় অব্র। অনুহি খালি চেয়ে চেয়ে অব্রের কাণ্ড দেখতে থাকে। এই ছেলের কোনো কাহিনী বুঝতে পারছে না অনুহি। একবার ইগনোর করে, আরেকবার অনেক কেয়ার করে। সত্যি কি অব্র অনুহিকে ভালোবাসে, নাকি এটা জাস্ট মা বাবার বকার ভয়ে কেয়ারিং? অব্র রুম থেকে চলে যাবে এমন সময় অনুহির কোয়েশ্চেন করলো, শোনো, এই কেয়ারিংটা কি ছিল? যেমন বাবা মার বকার ভয়ে কেয়ার নাকি ভালোবাসার? আপনি যেটা বুঝবেন। বলো না। অব্র কোনো কথা বলল না। অনুহির রাগ লাগছে, তবে আবার ভালোও লাগছে যে অব্র তাকে চুমু দিয়েছে। লজ্জা পাচ্ছে ভীষণ। ঠোঁটে হাত দিয়ে একা একাই হেসে ওঠে অনুহি। ম্যাম এখন তার স্টুডেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অব্র চায়ের দোকানে বসে আছে। সাকিব আসে অব্রের কাছে। চা অর্ডার করে সাকিব। অব্র কানে হেডফোন ঢুকায়। সাকিব পত্রিকা হাতে নিয়ে সাকিব অব্রের উদ্দেশ্যে বলে, লতিফকে সব বুঝিয়ে দিয়েছি। লতিফের কাজ হলো শহরে বড় বড় কোনো মানুষ আছে যারা রাজের থেকে মাল নেয় সেই সব ইনফরমেশন দিতে, আর ভার্সিটিতে কখন রাজের লোক আসে সেই সব জানতে। ঠিক আছে,
রাজীবের ফোন কি অন হয়েছিল? ও হ্যাঁ, রাজীবের ফোন অন করা আছে। লাস্ট লোকেশন কক্সবাজারে আছে। ও কক্সবাজারে চলে যাও ভাই। রাজীবকে আজ রাতের মধ্যেই আমাদের আন্ডারে রাখতে হবে। তারপর ওর ছেলেকে ধরবো। দেখি রাজ কখন কি করে। আমি চাচ্ছি রাজ কিছু একটা করুক, না হলে আমি আমার পরিবারের কাছে অনেক মিথ্যা বলতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে তো। তুই শালা ভালো হলি না। জলদি যাও, সময় নেই হাতে। আদনান স্যার চলে আসলে আমাদেরকে ঝাড়বে। উনি আমেরিকাতে গিয়েছে কেন জানো? কেন? আর কে সংস্থানের চেয়ারম্যানের সাথে দেখা করতে। এই বুড়ো বহুত ধরিবাস, তবে আমাদেরকে ভালোবাসে অনেক। বললাম ওনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে, তুমি তো শুনলে না। চুপ কর, তোর জন্য কিছুই হয় না। সামনে এসে ঝামেলা করিস। ওই গেলাম, বেশিক্ষণ ফিসফিস করলে সমস্যা আছে। আচ্ছা, কক্সবাজারে চলে যাও, আমি এখানটা দেখছি। সাকিব চলে আসে চায়ের দোকান থেকে। অব্র বিল দিয়ে বাহিরে আসে। ফুলের দোকানে আসলো। কতগুলো সাদা গোলাপ কিনলো অব্র। আজকে এই ফুলগুলো সব অনহিকে দিয়ে প্রপোজ করবে, আর অনহিকে সে কষ্ট দেবে না। অনহির কথা ভেবে অব্র হাসতে থাকে। অনেকগুলো ফুল কিনে বাড়িতে আসে অব্র। বাড়ির সামনে নতুন একটা গাড়ি দাঁড় করানো। কে এলো ভিতরে? অব্র দরজায় টোকা দেয়। তানিয়া ভাবি এসে দরজা খুলে দিল। অব্র পিছনে ফুল লুকায়। তানিয়া বলে, আরে আরে, ফুল আনছো? আমাকে দেখেই লুকিয়ে ফেললে? নিশ্চয়ই অনুর জন্য, তাই না? ভাবি। ইস, দেবরটা আমার কত লজ্জা পায়। কিন্তু স্যার, আপনার তো এখন অনুকে ফুল দেয়া হবে না। কেন হবে না? ও তো বিজি, ওর ফ্রেন্ডরা আসছে তাই। ফ্রেন্ড কারা? অব্র ভিতরে আসলো। সুমন, হাবিব, কেয়া, ঈশিতা এসেছে। ওনারা সবাই অনহির ফ্রেন্ডস। অনহির পাশে একদম প্রায় গা ঘেঁষে বসে আছে সুমন। ল্যাপটপে কিছু একটা দেখছে। দুজনের মাথাটাও এক জায়গাতে। অভ্র সামনে এসে দাঁড়ায়, ওদের দিকে তাকিয়ে আছে। অনহি কিছু একটা নিয়ে জোরে হাসতে যাবে, তখনই দেখতে পায় অভ্র সামনে দাঁড়ানো। অভ্র ওদের দিকেই তাকিয়ে আছে। অভ্রের চোখের পলক পড়ছে না। অভ্রের মুখের রং পাল্টাতে শুরু করেছে। অনহি দ্রুত সুমনের থেকে দূরে সরে আসে। মনে মনে বলে, আল্লাহ, অভ্রের এই সময়ে আসতে হলো। এতক্ষণ সুমনকে এড়িয়ে চলছিলাম, যে ভয়ে কাছেই যাচ্ছিলাম না, ঠিক সেটাই হলো। আল্লাহ বাঁচাও, আমি নির্দোষ, আমি অব্রকেই ভালোবাসি। অব্রের হাতে ফুল। নীলাকে দেখতে পাই অব্র। নীলার কাছে এসে বলে, এই নাও, এগুলো তোমার জন্য। নেহাল মানে আমার বন্ধুর আজকে লাভ অ্যানিভার্সারি ছিল, তোমার জন্য নিয়ে আসলাম। অব্র তাকায় সুমনদের দিকে। তানিয়া ভাবি নেই সেখানে, তিনি রান্নাঘরে। সুমন অব্রকে দেখেই বলে, অব্র ভাই যে? জি, এটা আমাদের বাড়ি। ম্যাম হলো আমাদের মায়ের বান্ধবীর মেয়ে, এখানে থাকে, ভার্সিটি কাছে। তাই আপনারা কখন আসলেন? একটু আগে। অনুহির সাথে দরকার ছিল। ও, দরকারটা কি শুধু আপনার একার? না মানে হ্যাঁ। আচ্ছা, তাহলে বাহিরে যে আলাদা কথা বলে নেন। ঠিক আছে, অনুহি চল, বাইরে কথা আছে। কি কথা? আমি এখন যাব না। আরে যান যান, বন্ধুরা আছে, এত চাপ নেওয়ার কি আছে? অব্র হেসে কথাটা বললেও অনহি ঠিকই বুঝতে পেরেছে এর ফল ভালো হবে না। অনহির হাত ধরল সুমন। অনহি একবার অভ্রের দিকে তাকায়, তারপর হাত ধরার দিকে তাকায়। সুমন অনহির হাত ধরে টেনে বাহিরে আসে। বাড়ির পিছনে এসে দাঁড়ায়। অভ্র রুমে আসে। মেজাজ এতটা খারাপ যে নিজেকে যেন কন্ট্রোল করতে পারে না। তবুও খুব কষ্টে নিজের রাগ সামনে নিয়ে বারান্দায় দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে অভ্র। বাহিরে এসে অনহি সুমনের থেকে হাতটা ছাড়িয়ে নেয়। সুমন আবার হাত ধরতে গেলে অনহি না করে দেয়। বিরক্ত নিয়ে অনহি সুমনকে বলল, ওই, তুই কি শুরু করেছিস? হুটহাট আমার হাত ধরবি না তো, মেজাজ খারাপ হয়। অব্র নিচের দিকে তাকায়। সুমন আর অনহিকে দেখতে পেল। ওদের দেখে চলে আসতে যাবে, তখনই সুমন অনহিকে জড়িয়ে ধরে। অব্র এটা দেখে সেখানে আর দাঁড়ালো না, রুমের ভিতরে চলে আসে। কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। অনহিকে সুমন জড়িয়ে ধরে বলে, অনু, তোকে অনেক ভালোবাসি আমি, বিশ্বাস কর। তোর জন্য আমি বাইরের দেশেও যাইনি, শুধু তোকে পাবার আশাতে দিন গুনেছি। আমি তোকে অনেক অনেক ভালোবাসি। সেম ক্লাসে ছিলাম বলে তোকে সেভাবে চাইতে পারিনি, কিন্তু এখন পারি। আমিও ভালো জব করি, তোকে ভালোবাসার, তোকে কাছে পাবার সব রকম যোগ্যতা আমার আছে। প্লিজ এখন না করে দিস না। অনহি নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর সুমনের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। অনহির কাটা হাতে সেই জায়গা থেকে রক্ত পড়তে শুরু করে। অনহি বলতে থাকে, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমাকে কেন ভালোবাসবি? কখনো তোকে আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি ভালোবাসা? ভালোবাসা খালি তোর থাকলে হবে না, আমারও তো থাকতে হবে। আমার তোকে ভালো লাগে না। কেন লাগে না তা জানি না,
ভালোবাসিস, কিন্তু আমি তোকে বাসি না। এটা কখনো হবেও না। আর সবচাইতে বড় কথা, যেটা তোদেরকে বহু আগেই বলা দরকার ছিল, সেটা হলো আমি বিবাহিত। আমার এই বাড়িতেই বিয়ে হয়েছে, আর আমার হাজবেন্ড হলো অভ্র। বুঝেছিস এবার? কি, তোর স্টুডেন্ট তোর হাজবেন্ড? হ্যাঁ, তাকে আমি অনেক ভালোবাসি। কখনো আমার সামনে আসবি না, আর যদি আসিস তাহলে অভ্র কি করতে পারে সেটা সেদিন ভার্সিটিতেই দেখেছিলি, মনে আছে? সুমন আর কোনো কথা বলল না, সে চলে যায় সেখান থেকে। অভ্র ছাদে দাঁড়ানো, অনভি আসে অভ্রের কাছে। রাত 10টা বাজে। অভ্র সন্ধ্যার পর থেকে ছাদেই আছে। অনভি কাছে আসতেই অভ্র বলে, এই নিন আপনার ফোন। আমি ফোন কিনবো কালকে, এটার প্রয়োজন নেই আমার। অভ্র, কথা শোনো প্লিজ। কি শুনবো? প্লিজ একবার আমার কথা শোনো। আমার শোনার প্রয়োজন নেই, আমি তো কিছু বলিনি আপনাকে, সো আপনার প্যারা নাই। কথাগুলো বলে অভ্র চলে আসে। তারপর গেস্ট রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে। অনভি সারা রাত ছাদে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কি করবে বুঝতে পারছে না, কেন যে তার সাথে এমন হয়। অভ্র কেন শুনবে না তার কথা? অভ্র তাকে ডিভোর্স দিয়ে দিবে? ভাবতেই অনভির হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। অভ্র অনেক নিষ্ঠুর, আসলে কোনো দয়া মায়া নেই ওর মনে। একটু কথা শুনলে কি এমন হতো? সকাল হয়, অনভির জ্বর এসেছে। ভোরের দিকে সে রুমে এসেছিল, তারপর শুয়ে পড়ে। তবে ঘুম আসেনি ওর। সকালে নীলা রেডি হয়, অভ্র আসে কাছে। সবাই আছে তখন সামনে। অনভির চোখের নিচে দাগ। রেহেনা বেগম খেয়াল করেও কিছু বলেনি। অভ্র নীলাকে বলে, চলো তোমাকে মেডিকেল কলেজে দিয়ে আসি, আমার বাইক আছে, তোমাকে নামিয়ে দিব। ভার্সিটিতে যেতে হবে আজকে। সত্যি আপনার সাথে যাব? হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা থাকলেও যেতে হবে, এটা আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি ফাইলটা নিয়ে আসি। নীলা রুমে চলে যায়। অভ্র সোফাতে বসে আছে। অনভির চোখ দিয়ে পানি পড়ছে। কণা বেগম সেটা টের পায়। অনভিকে বলে, অনু, কি হয়েছে মা তোর? কাছিস কেন? কই কাচ্ছি, হঠাৎ চোখে কি যেন পড়েছে, কেমন যেন খচখচ করছে চোখ। একবার ডলেছি চোখ, মনে হয় সেটার কারণেই পানি পড়ছে। পাগল মেয়ে, কি যে করে, দেখে শুনে কিছু করতে হয় না? এখন কিছু হলে কি হবে? হ্যাঁ, এদিকে আয়, গরম ভাব দিয়ে দিচ্ছি। না থাক, লাগবে না, আমি ভার্সিটিতে যাব, আমার ছুটি শেষ। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। কথাটা বলেই অনভি চলে যেতে থাকে। কিন্তু টোলে পড়ে যাচ্ছিল দেখে কণা বেগম দৌড়ে আসে। অনভিকে ধরতেই দেখে গায়ে প্রচন্ড জ্বর। অভ্রকে ডাকে, অভ্র, অনুর গায়ে জ্বর বলিসনি কেন? দেখে তো গা পুড়ে যাচ্ছে একদম। মেডিসিন আছে, খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, আমি, ছেড়ে দেন। না ঠিক নেই অভ্র, ডাক্তারের কাছে নিতে হবে অনুকে। নীলা আসে। অভ্র বলে, বের হলাম। অভ্র কোনো দিক না তাকিয়ে নীলাকে নিয়ে বের হয়। নীলাকে ভার্সিটিতে নামিয়ে দেয়। অয়ন ডাক্তার নিয়ে আসে। অনভিকে মেডিসিন দেয়। অভ্র ভার্সিটিতে আসে। ভার্সিটির পুরো পরিবেশটা থমথমে হয়ে আছে। মনে হচ্ছে যেন কেউ নেই। চারপাশ একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কেন কেউ নেই। গেটে দারোয়ান চাচাকেও দেখেনি অভ্র। তাহলে স্টুডেন্টসরা কি কেউ আসেনি? না না, এখন তো ক্লাস চলছে না, শুরু হতে অনেক সময় বাকি। তাহলে সবাই কোথায়? অভ্র নিহালের নাম্বারে কল দেয়। রিং বেজে ওঠে। অভ্র নিহালের ফোনের টিউন শুনতে পায়। ওরা যেখানে বসে আড্ডা দেয় সেখান থেকে ফোনের শব্দটা আসছে। অভ্র সেদিকে এগিয়ে যায়। ঘাসের ভিতরে ফোন পড়ে আছে। অভ্র নিচু হয়ে ফোনটা হাতে নিতে যাবে, ঠিক তখনই প্রচণ্ড গতিতে কে যেন অভ্রের মাথার পিছনে রড দিয়ে জোরে আঘাত করে। অভ্র থপ করে নিচে পড়ে যায়। ঘুরে তাকিয়ে দেখে ওর খুব চেনা একজন অভ্রের মাথায় জোরে আঘাত করেছে। অভ্র পিছনে হাত দেয়। রক্ত পড়ছে মাথা ফেটে। চোখে অন্ধকার দেখতে থাকে সে। তারপর অভ্র নিহালের ফোনটা হাতে নিতেই কে যেন অভ্রের মাথায় খুব জোরে লোহার রড দিয়ে বাড়ি দেয়। অভ্র মাটিতে পড়ে মাথার পিছনে হাত দিতেই দেখতে পায় অনেক রক্ত বের হচ্ছে। চোখ বোঝার আগে তাকিয়ে দেখে রাজ রড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অভ্রের আর কিছু মনে নেই। রাজ অভ্রের কাছে আসে, অভ্রকে লাথি দেয়। কোনো সারাশব্দ নেই। রাজ সবাইকে ডাকে, হ্যালো স্টুডেন্ট, কাম হিয়ার। রাজের কথা মতো ভার্সিটির সব স্টুডেন্ট দৌড়ে আসে। সবাই দূরে দাঁড়িয়ে রাজের কথা শুনতে থাকে। রাজের লোকেরা নিহাল, সিয়াম মানে অভ্রের সব বন্ধুদের মেরে অভ্রের পাশেই ফেলে রাখে। রাজ একটা চেয়ারে বসলো। তার বাবাকে কল দেয়, কিন্তু রাজীব সাহেবের ফোনে কল ঢুকে না। রাজ ফোনটা পকেটে রেখে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, ভেবেছিলাম আমি গোপনে ভার্সিটিতে ডাক্সের বিজনেস শুরু করব। ডাক্সের বিজনেস সবচাইতে চলে বেশি স্টুডেন্টদেরই ভিতরে। সেটার জন্য কলেজে
আর ভার্সিটির মধ্যে জায়গা বেস্ট, কিন্তু সেটা আমি ঠিকভাবে করে উঠতে পারছিলাম না। এর প্রধান কারণ ছিল এই অব্রের উদ্যোগে আমি ড্রাগসের বিজনেস করতে পারিনি। আমার বাম হাত ভাঙা, এটার কারণও এই অব্র। এই ছেলে একটা সাইকো, আমার হাতের উপরে অমায়িক নির্যাতন করেছিল। কি যেন ওর নাম, ও আনোই ম্যামের গায়ে টাচ করেছিলাম বলে আমাকে মেরেছিল। আমি ফিরে এসেছি, এবার সবার সামনে আমি অব্রকে মারব। তারপর এই ভার্সিটিতে আমি একাই রাজ করব। দেখি এবার কে আমাকে বাধা দেয়। শালা নিজেকে অনেক হিরো ভেবেছিল। আর এই ভাই বড়লোকের পোলাপান ভার্সিটিতে আসবে, মেয়েদের টিচ করবে, একটু ফুর্তি করবে, তারপর ড্রাগস সেবন করবে। তা না, শালা লেকচার দিয়েছিল ড্রাগসের বিরুদ্ধে। এখন কোথায় গেল ওর বাবার? রাজের কথা শুনে কেউ কোনো কথা বলল না। সবাই খালি চেয়েছে দেখছে। রাজ একটা সিগারেট চালায়, সিগারেট টানতে থাকে চেয়ারে বসে। হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। গাড়ির দিকে রাজ তাকায়। পার্কিং এরিয়াতে গাড়িটা রাখলো। গাড়ি থেকে অনহি নামলো। রাজ তার লোকেদের বলে, ওই সৈকত, এত দেখি মেঘ না চাইতে চল, তোর অব্রকে সরা, আমি ম্যামকে দেখছি। রাজ কথাটা বলে অনহির দিকে যায়। অনহি নিজের মতো হেঁটে ক্লাসের দিকে আসতে থাকে। মনটা ওর অনেক খারাপ। অব্রকে অনেকবার কল করেছে, কিন্তু প্রথমে রিসিভ করেনি অব্র। তবে একটু আগে থেকে অব্রের ফোন বন্ধ। কিছুতেই অনহি সংযোগ দিতে পারে না। অনহির আরো বেশি মন খারাপ হয় সুমন ও অব্রের কথা ভেবে। কিছু বলার সুযোগও দিল না অব্র। অব্র কেন যে অনহিকে ভুল বুঝলো? যদিও অব্রের জায়গাতে অনহি থাকলেও একই রকম কাজ করত, কিন্তু তাই বলে কি কোনো কিছু বলার সুযোগ দিত না অনহি? কথাগুলো ভাবতে ভাবতে মাথা একদম নিচু করে অনহি হাঁটতে থাকে। হঠাৎ কিছুর সাথে অনহি ধাক্কা লাগে। মাটিতে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকায়। ভেবেছিল সে কোনো পিলারের সাথে ধাক্কা খেয়েছে, না দেখে হাঁটার ফল এটাই। কিন্তু অনহি ভুল। সামনে রাজ দাঁড়ানো। রাজ হাসছে। অনহির বিরক্তিতে, মন খারাপে, অসহ্য ঘৃণায় রাজের প্রতি প্রচণ্ড রাগ উঠে যায়। সে না হয় দেখেনি, তাই বলে রাজকে সামনে এসেই দাঁড়াতে হবে? এমনিতে মেজাজ খারাপ ওর, তার উপর বিরক্তি করে একজন মানুষ সামনে দাঁড়িয়ে হাসছে। নিজেকে আর সামলাতে পারে না অনহি। কিছুটা এগিয়ে এসে ঠাস ঠাস করে দুটো চড় রাজের গালে বসিয়ে দেয়। রাজ তবুও হাসছে। অনহি বিরক্তি নিয়ে বলে, ভাই তোর সমস্যা কি? সেদিন এত মার খেলি, তারপরও আজকে সামনে এসে দাঁড়িয়েছিস? তুই জানিস না অব্র তোকে কি করতে পারে? ইস, তাই নাকি বেবি? কি করবে সে? তোর ঠোঁটে যদি চুম খাই তাহলে সে কি আমার ঠোঁট কেটে নেবে? রুস্তম, ভয় পাইছি রে আমি খুব। ভাই আমরাও ভয় পেয়েছি। বাজে কথা বন্ধ কর, সামনে থেকে সর বলছি। যদি সরি না বলি তাহলে? রাজ কথাটা বলে অনহির হাত ধরলো, তারপর হাতে চুমু দেয় একটা। ভার্সিটির সব স্টুডেন্ট তখন ওদের দিকেই তাকিয়ে আছে। অনহি কেঁদে ফেলে। কি করবে বুঝতে পারছে না। অনহি রাজের পায়ে লাথি দিয়ে বলে, শালা জানোয়ার, ছাড় আমাকে, আমি অব্রকে কল দিব, তোকে সে মেরে ফেলবে কিন্তু। ও আচ্ছা, ওই সৈকত, মালটাকে নিয়ে আয়। রাজের কথা শুনে সৈকত নামের ছেলে সহ আরো তিনজন অব্রকে উল্টো করে ধরে রাজের দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে। অনহি জানে না ওরা কাকে ধরে আনছে। মাথা থেকে রক্ত পড়াটা জমাট বেঁধে গিয়েছে, মাথা নিচু হয়ে আছে। অনহি সেদিকেই তাকিয়ে আছে। ওরা সামনে আসে, মাটিতে ফেলে দেয় অব্রকে। রাজ অব্রের পেটে পা দিয়ে ঠেলা মেরে সোজা করলো। অনহি অব্রকে দেখে অবাক, চমকে যেন এক হাত সে সরে আসে। অব্র, ওই তোর অব্রের সাথে কি করেছিস? ওর মাথা ফেটে গিয়েছে, ও মরে যাবে। অব্র, চোখ খুলো। রাজ অনহিকে আটকায়। উচ্চস্বরে হাসতে থাকে রাজেরা। অনহির হাত ধরে রেখেছে রাজ। সৈকত অব্রকে সোজা করলো। রাজ বলে, শালা তোর হাজবেন্ড হয় তাই না? খোঁজ নিয়েছি আমি, তোকে স্পর্শ করার পর আমাকে মেরেছিল। পরে সুস্থ হয়ে সব খোঁজ নিয়েছি। তোর হাজবেন্ডও দেখ, আজকেও তোকে ছুঁয়েছি। তোর গালে এখন চুমু দেব, দেখি আমাকে কে আটকায়। রাজ, আমাকে ছেড়ে দে প্লিজ। অব্রকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এমন করিস না। আমি ওর হয়ে মাফ চাচ্ছি। হই, ওরে জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর সামনে ওর বউকে চুমু দেব, সে না দেখলে ইন্টারেস্ট হবে না। জাগা ওরে। রাজের কথা মতো অব্রের মাথায় এক বালতি পানি ঢালা হয়। অব্রর বন্ধুদেরও নিয়ে আসা হয়। সবাইকে দেখে অনহি চিৎকার করে কান্না করতে থাকে। সব স্টুডেন্টদের থেকে হেল্প চাই, কিন্তু রাজদের কাছে অস্ত্র আছে। সে অভ্রদের এই অবস্থা করতে পারলে ওদের উপরে গুলি করতে রাজ ভাববেও না। এই জন্য কেউ এগিয়ে আসে না। অব্র চোখ মেলে তাকায়। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। ঢুলু ঢুলু চোখের সামনে তাকায় সে। অনহির হাত ধরে আছে রাজ। অব্র থেমে থেমে গলায় বলে,
ওই রাজ প্লিজ ওকে ছেড়ে দে, আমাকে মার, কিন্তু অনুকে কিছু বলিস না। বাবুর জ্ঞান ফিরেছে, তোর বউকে কিছু বলবো না, ছেড়ে দেবো। ছেড়ে দে রে। অভ্র, আমি তোমাকে রেখে কোথাও যাব না, ওরা তোমাকে মেরে ফেলবে। রাজ ছেড়ে দে বলছি। আচ্ছা, ছেড়ে দিলাম। রাজ কথাটা বলে অনহির হাত ছাড়লো। অনহি দৌড়ে অভ্রের কাছে আসবে তার আগেই রাজ আবার অনহির হাত ধরলো। অনহিকে সোজা করে খুব জোরে অনহির গালে ঠাস করে একটা চড় দেয় রাজ। অনহি মাটিতে আছড়ে পড়ে, ঠোঁটের কোনা কেটে রক্ত বের হতে থাকে অনহির। অভ্র এটা দেখে চিৎকার করে। অনহির দিকে আসতে যাবে তখনই কতগুলো লাথি পড়ে অভ্রের গায়ের উপর। অভ্র মাটিতে পড়ে যায়, নিঃশ্বাসে তার ধুলো উঠতে থাকে। ম্যাম, এই ম্যান উঠুন ম্যাম। অভ্র তুমি পালাও। কিরে, আজকে তোর বউকে মারলাম, তোর কোনো হুঁশ নেই কেন? আজ তোকে আমি মেরে ফেলবো রে। তাই নাকি? আচ্ছা মার এবার। রাজ কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে, অনহির দিকে টার্গেট করে এগিয়ে যায় অনহির দিকে। অনহির গাল চেপে ধরে অনহির গালে একটা চুমু দেয় রাজ। অভ্র চিৎকার করে ওঠে। তখনই রাজ অভ্রের বুকের একপাশে গুলি করে। অনহি সহ অভ্রের সব বন্ধুরা অভ্রের নাম ধরে চিৎকার দেয়। রাজ অনহির কাছে আসে, অনহির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে চলেও আসে রাজ। ছেড়ে দে আমাকে প্লিজ। অভ্র আমি আসছি, অভ্র ওঠো প্লিজ। ওই অভ্রকে তোরা মেরে ফেল। গাড়িতে অনহিকে রেখে রাজ উঠতে যাবে তখনই পরপর 5টা গুলির শব্দ শোনা যায়। পুরো ভার্সিটি তখন একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোথাও কোনো চিৎকার নেই। রাজ গাড়ির সামনে আসে, ওর লোকদের নিয়ে এগিয়ে আসে। সৈকত, রুস্তম সহ আরো 3জন ছেলে ভার্সিটির রাস্তার পাশে গুলি খেয়ে পড়ে আছে, আর গুলিগুলো লেগেছে সবগুলো কপালে। কিন্তু কে গুলি করেছে? অনহি দৌড়ে গাড়ির সামনে আসে, সে ওদিকে তাকায়। অভ্র মাটিতে বসা, ডান হাতে পিস্তল, মাথা থেকে রক্ত টপ টপ করে পড়ছে, সারা গা অভ্রের রক্তে ভেজা। অভ্রের হাতে পিস্তল দেখে অনহি, রাজ সহ অভ্রের বন্ধুরা অবাক হয়। ভয় পেয়ে নেহালদের ছেড়ে দেয় রাজের লোকেরা। রাজ অনহির কাছে আসে, অনহির কপালে পিস্তল ধরে বলে, এই ভোলা হারামি, থাম বলছি, তোর বউকে মেরে ফেলবো আমি। কথাটা বলার সাথে সাথেই অভ্র উঠে দাঁড়ায়, পকেট থেকে বুলেট বের করে পিস্তলে লোড করে আবারও 3 জনের উপরে গুলি চালায়। ভয়ে সবাই চমকে উঠে। অভ্র হেলান দিয়ে দাঁড়ায় গাছের সাথে, জোরে বিদঘুটে হাসি দেয় অভ্র, হাতের ফাঁকেও রক্ত অভ্রের। হাসতে হাসতে বলে, আমি হুমকিতে মারি না, আমি মারার পর হুমকি দেই। মারবি ওকে? মার। সত্যি সত্যি মারবো আমি অনুকে। আরে মার না। অভ্র। রাজ পিস্তলের ট্রিগার চাপতে যাবে এমন সময় সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি এসে রাজের সব লোকদের মাথায় লাগে। 1 মিনিটের মধ্যেই রাজের সবগুলো লোক মাটিতে শুয়ে যায় গুলি খেয়ে। রাজের পায়েও এসে গুলি লাগে, কিন্তু কে চালালো গুলি, কে মারলো রাজের লোকদের? রাজ মাটিতে পড়ে যায়। অনহি দৌড়ে অভ্রের কাছে আসে, অভ্র উঠে দাঁড়ায়। অনহি এসে অভ্রকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই অনহিকে সরিয়ে দেয় অভ্র। রাজের দিকে এগিয়ে যেতে থাকে। রাজ যন্ত্রণায় অভ্রের দিকে গুলি করে। অভ্রের পায়ে এসে লাগে গুলি, অভ্র পড়ে না। পিছন থেকে অভ্রকে সবাই ডাকে, কিন্তু অভ্র শুনে না কারো কথা। রাজের দিকে এগিয়ে যেতে থাকে সে। রাজ চিৎকার করে বলে, শালা আমাকে ছেড়ে দে, তুই কে রে? আমার লোকদের এভাবে কিভাবে মারলি? তখনই 2টো কালো গাড়ি এসে থামে। দরজা খুলে অস্ত্র হাতে নামে ছেলেগুলো। সবার মুখে সাদা রুমাল বাঁধা, রুমালের উপর কালো রং দিয়ে ইংরেজি অক্ষরে লেখা রোলেক্স। রাজ সহ ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে বলে, রোলেক্স গ্যাং। রাজ ভয়ে গাড়ির পাশে গিয়ে হেলান দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি অভ্র, তুই কে, আমাকে প্লিজ মারিস না। আমি রোলেক্স গ্যাংয়ে ঢোকার জন্য অনেক কিছু করেছি, কিন্তু বুঝিনি তুই রোলেক্স গ্যাংয়ের লোক। শালা হারামি, কাকে বলছিস? রোলেক্স গ্যাংয়ের লোক? অভ্র নিজেই রোলেক্স গ্যাংয়ের লিডার। এই রোলেক্স গ্যাংটাই তো আবিরের নিজের। কি? সে অভ্র নয়, আবির? রাজের কাছে আসে অভ্র, হাতের উপরে গুলি করে পিস্তলটা নিয়ে নেয় সে। রাজের সামনে বসে অভ্র, রাজের প্যান্টের পকেটে হাত দেয়, সিগারেটের পকেট সহ লাইটার খুঁজে পায়, সেগুলো বের করে রাজের সামনে বসে সিগারেট চালায়। অনহি সহ ভার্সিটির 1000 খানেক চোখ কেবল অভ্রের দিকে। অনহি যেন নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছে না অভ্র এমন কিছু হবে। অভ্র নিজের পিস্তল কোমরে গুজে রাজেরটা সাকিবের দিকে ছুড়ে মারে। সাকিব চিৎকার করে বলে, আবির ক্যাচ।
অভ্র ক্যাচ করলো একটা ভারী হাতুড়ি অভ্রের হাতে। সিগারেট টানতে টানতে অভ্র গম্ভীর গলাতে বলে, বলেছিলাম না অনুহিকে ছেড়ে দিতে, ওর সাথে কিছু করবি না। শুনিসনি আমার কথা? ওকে চড় মারলি, ওর গালে চুমুও দিলি, এখন কি হবে তুই বল? ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার বাবা কিন্তু এমপি, সে আপনাদের সবাইকে মেরে ফেলবে। ওই সাকিব ভাই। অভ্রের কথা মতো রাজীবকে গাড়ি থেকে বের করে রোল্যাক্সের লোকেরা। রাজীবকে বিভৎসভাবে পিটানো হয়েছে, তবে জ্ঞান আছে। রাজের পাশে আনা হয় তাকে। রাজ তার বাবাকে এমন অবস্থাতে দেখে কেঁদে ফেলেছে, চিৎকার করে বলে, তোরা সুস্থ মানুষ নাকি সাইকো? একটা মানুষকে কতটা অমানসিক নির্যাতন করেছিস, প্লিজ আমাদের ছেড়ে দে। তোকে বলেছিলাম রোলেক্স গেম আছে, তুই বিশ্বাস করলি না, এখন কে বাঁচাবে আমাদের? বাবা তোমার কিছু হবে না, আমি আছি তো। অভ্রের সিগারেট খাওয়া শেষ হয়। অনহির দিকে তাকায় অভ্র। অনহি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রের দিকে। অভ্র আরো মজা পায়। অভ্রের চোখ বুঝে আসছে, নিঃশ্বাসও কেমন হালকা হতে শুরু করেছে। অভ্র আর দেরি করে না, জোরে হেসে ওঠে। ডান হাতে থাকা হাতুড়ি দিয়ে অভ্র রাজের ঠোঁট মানে দাঁতের উপরে 10 বার জোরে জোরে লাগাতার বাড়ি দিতে থাকে। রাজ চিৎকারও দিতে পারে না, বরং অভ্রের এমন সাইকোপ্যাথিক আচরণ দেখে অনহি অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুদের মধ্যে মেয়েরা বমিও করে ফেলে। অভ্র রাজের কপাল বরাবর আরো 15টা হাতুড়ি দিয়ে মারে। রাজের মাথা ফেটে আলাদা হয়, রাজ মারা যায়। অভ্র উঠে দাঁড়িয়ে রাজীবের বুকে 2টো গুলি করেই ধপ করে পড়ে যায় মাটিতে। তারপর 6 মাস কেটে যায়। সেদিনের সেই ঘটনার পর অনহির একটানা 3 দিন পর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরেই চোখের সামনে অভ্রের সেই সাইকোপ্যাথিক চেহারাটা মনে পড়ে। কিন্তু অভ্র কোথায়? জ্ঞান ফিরে অভ্রকে খুঁজেছিল অনহি, কিন্তু অনহি অভ্রকে খুঁজে পায় না। সারা বাড়ি, প্রতিটা হাসপাতাল, থানায়, কারাগারে, পরিচিত জায়গার কোথাও বাদ দেয়নি অভ্রকে খুঁজতেও বাড়ির লোকেরা। অনহি আগের মতো কথা বলে না, হাসে না। অভ্র হয়তো মারা গিয়েছে, এই জন্য তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অভ্রের কথা ভেবে অনহি নীরবে কাঁদে খালি। সে আর নেই হয়তো। অভ্রকে শেষ ভালোবাসিটাও বলা হয়নি ওর। আফসোসে আর অনুতপ্তে অনহি একদম ভেঙে পড়েছে। 6 মাস পরের ঘটনা। কণা বেগম বলে, অনুমা, তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও, এখানে থাকলে আরো কষ্ট পাবে। আমরা বরং তোমাকে আরো একটা বিয়ের ব্যবস্থা করে দিই, কি বলো? আর না হয় বেরিয়ে এসো তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন। কি বললেন আপনি? এত বড় কথাটা বলতে পারলেন আপনি? কতটা ভালোবাসি আপনাদের, আর বললেন অন্য জায়গাতে বিয়ে করতে? বোঝা হয়ে গেছে আপনাদের? না মা, সেটা বলিনি, আসলে বোঝা হয়ে গেছে আপনাদের। আমার কিচ্ছু লাগবে না, বোঝা মনে করলে করুন। আমি এখানেই থাকবো, অব্রের রুমেই থাকবো। আমি রুম ভাড়া দেব, আপনাদেরটা খাবো না, তবু এখান থেকে তাড়াবেন না। কণা বেগম অনহিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা মা থাক, আজীবন থাকবে এখানে, তবু একটু বেরিয়ে আয়, ভালো লাগবে। অনহি আর কিছু বলে না। সেদিন বিকালে অনহি তার বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়। বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে কিছুটা পথ আসে, তখনই একটা গাড়ি ওর সামনে এসে থামে। অনহি গাড়ি থামাতেই সামনের গাড়ি থেকে 4 জন ছেলে দৌড়ে আসে। গাড়ির গেট খুলে অনহিকে বের করে, টেনে নিয়ে নিজেদের গাড়িতে তুলে মুখে টেপ দিয়ে পুরো চোখ ঢেকে দেয় অনহির। তারপর অনহির চোখ বাঁধা, সে দাঁড়িয়ে আছে কোথাও, হাতের বাঁধনও খুলে দেওয়া হয়েছে। ফুরফুরে বাতাস আসছে, বাতাসে অনহির চুলগুলো উড়ে যাচ্ছে। সে চোখ থেকে কালো কাপড়টা সরায়। সে একটা ছাদে দাঁড়ানো, সামনে একটা সমুদ্র, কিন্তু সে কোথায়? এখানে কেন তাকে নিয়ে আসা হয়েছে জানে না অনহি। সমুদ্র থেকে মনটা ভালো হয়ে যায়। অনহি চারপাশে চোখ বুলাতে থাকে। ছাদের এক কোণাতে কে যেন সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ানো। অনহি দ্রুত হেঁটে যায়। কে আপনি? আমাকে এখানে তুলে আনা হয়েছে কেন? ছেলেটা ঘুরে তাকায় অনহির দিকে। অনহি সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চমকায়, নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না। এই যে অভ্র দাঁড়িয়ে। অভ্রকে দেখেই চিৎকার করে তার নাম ধরে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ে অনহি। জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি তুমি এখানে? তুমি ঠিক আছো? জানো তোমাকে কত কত জায়গায় খুঁজেছি, একবারও কি সামনে আসা যায় না? কত অপেক্ষা করতে হয়েছে তোমার জন্য জানো? তুমি আমার থেকে কেন চলে যেতে চাও বারবার? তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সেদিন সুমন আমাকে প্রপোজ করেছিল সত্য, আমি তাকে চড়ও দিয়েছিলাম। তোমাকে কখনো ভালোবাসি বলা হয়নি আমার। আমি তোমাকে ভালোবাসি অভ্র। আমি জানি সেটা। সব জানতে? তাহলে কেন এমন করতে? কেন ইগনোর করতে? কেন হারিয়ে যাও? কেন এমন হলো? আস্তে, এত উত্তেজিত কেন?
এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? সবকিছুর উত্তর চাই। অভ্র অনূহীকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। সমুদ্রের দিকে তাকিয়ে অনূহীকে বলে, আমি হলাম একজন মাস্তান, তবে আর কে সংস্থানের হয়ে কাজ করি। এই সংস্থানের কাজ কি সেটা তো তুমি জানোই। সংস্থানের কাজ হলো সব দেশের মধ্যে সন্ত্রাস, ড্রাগস বিজনেসকারীদেরকে খুঁজে বের করে তাদেরকে শেষ করা। প্রতিটা দেশেই এই সংস্থানের একটা করে গ্যাং আছে, আর আমাদের দেশের গ্যাংয়ের নাম রোলেক্স। আর কে সংস্থানের অনেক মালিক থাকলেও এই সংস্থানের কাছের গ্যাং হলাম আমরা। আদনান সাহেবের মাধ্যমে, মানে নীলার বাবার কারণে এই আর কে সংস্থানের সাথে যুক্ত হই, গড়ে তুলি রোলেক্স গ্যাং। ছদ্মবেশে থাকতাম আমি। রোলেক্স গ্যাংয়ে আমার নাম আবির। সেদিন ভার্সিটিতে সাকিবেরাই আমাকে এখানে নিয়ে আসে। যাই হোক, জানি আমি মাস্তান, তবুও তোমাকে ভালোবাসি। আমার সাথে থাকতে হলে এসব কিছু মেনে নিয়েই থাকতে হবে। যদি না পারো তাহলে তোমাকে তোমার জায়গাতে আবার রেখে আসবো। অনূহী অভ্রের কাছে আসে, এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, তবে শর্ত হলো সাধারণ পাবলিক যেন জানে না তুমি কে, কি করো। অভ্র মুচকি হাসে, অনূহীকে জড়িয়ে ধরে বুকে চেপে নেয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম? ওই, আমি তোমার কিসের ম্যাম? হ্যাঁ, আপনি আমার ম্যাম বউ। আপনি? আমি তোমার আপনিতে আছি? তুমি করে বলছিল, সুন্দর ছিল তো। আপনাকে তুমি বলতে কেমন লাগে? আপনিতেই থাকুন। সবাই তো তার বউকে তুমি আর বরকে আপনি বলে, আমি না হয় তার উল্টো হলাম। আপনিতেই থাকুন। পাগল একটা। না মরে আপনার কাছে চলে এসেছি, আর তোমাকে হারাতে দিচ্ছি না জনাব। হারাবো না আপনাকে রেখে। দুজনে হাসে, তারপর একসাথে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকে।